ড্রামার শুরুতেই আমরা দেখি একটা কাপলকে যারা চার্চে বিয়ে করতে এসেছে, যেখানে আমাদের ড্রামার মেয়ে লিড জুন বলে, এই মেয়েটা আমার স্ত্রী, আজ থেকে এই মুহূর্ত থেকে আমরা সব সময় একসাথে থাকবো, যতই কঠিন সময় আসুক না কেন আমরা একে অপরের হাত ছাড়বো না। ঠিক তখনই চার্চের দরজা খুলে যায় আর কয়েকজন লোক ভিতরে ঢুকে। দেখে মনে হয় এরা তাদের দুশ্মন। তারপরই শুরু হয় মারামারি। জুন একা, কিন্তু শত্রু ছিল অনেক, তবুও সে হার মানে না, সাহস করে লড়াই করতে থাকে। হঠাৎ এক লোক বন্দুক তাক করে গুলি চালায়। গুলি জুনের একদম বুকে গিয়ে লাগে, কিন্তু সে থামে না, আবার সামনে এগিয়ে যায়। এরপর ওই লোকটা আবার গুলি চালায়। তখন জুন বলে ওঠে, আমি এভাবে মরতে চাই না। এই ড্রামাটি এন্ডিং একদমই ঠিক না। হিরো কিভাবে ড্রামা শেষে মরতে পারে? এই কথা শুনে সবাই হতবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। ডিরেক্টর রেগে আগুন, আর জুন মাঝপথে শুটিং ছেড়ে চলে যায়। তার ম্যানেজার রেগে গিয়ে বলে, এই লোকটা নিজের মতো চলে, নিজেকে কিভাবে কে জানে। এরপর জুন যায় হাসপাতালে। ডাক্তারকে জিজ্ঞেস করে, এটা কি সত্যি আমার হাতে শুধু 1 বছর বাকি? সে বলে, আমি তো ভালো খাই, সুস্থই আছি, তুমি মিথ্যে বলছো তাই না? ডাক্তার শান্তভাবে বলে, আমার উপর ভরসা না থাকলে অন্য ডাক্তারকে দেখাতে পারো। এই কথা শুনে জুনের মুখ পড়ে যায়। সে যখন চুপচাপ সেখান থেকে বেরিয়ে যেতে নেবে, তখন হঠাৎই ডিরেক্টরের ফোন আসে। সে বলে, এইবার আমার কথাটা শুনো জুন, এই ডেথ সিনটা করো প্লিজ। প্রমিস করছি আমার পরের ড্রামা এন্ডিংটা একদম হ্যাপি হবে, শুধু এবার এটা কোনো মতো করে নাও। এই কথাটা শুনে জুন থমকে যায়। নিজের মনে ভাবে, আমি তো শীঘ্রই মরতে চলেছি। আর এটা ভাবতেই তার চোখে পানি চলে আসে। ওদিকে দেখি আমরা আমাদের ফিমেল লিড নোয়েলকে। সে চুপি চুপি কারো ভিডিও রেকর্ড করছিল। হঠাৎই কেউ পিছন থেকে তার মাথায় আঘাত করে, সে অচেতন হয়ে যায়। জ্ঞান ফেরার পর নোয়েল দেখতে পায় সে এক অন্ধকার ঘরে বন্দী হয়ে আছে। দরজা খোলার চেষ্টা করে, কিন্তু খুলে না। সে চিৎকার করে বলে, দরজা খোলো, কিন্তু কেউ আসে না। এরপর সে একটা চেয়ার তুলে দরজায় মারতে যাচ্ছিল। ঠিক তখনই একজন ঢোকে। সে এসে নোয়েলের ফুটেজ ডিলিট করে দেয়। নোয়েল বলে, কোনো সমস্যা নেই, আমার কাছে এর কপিও আছে। লোকটা তাকে টাকা দেয় আর বলে, আমাদের সম্পর্কে কাউকে কিছু বলো না, আমরা আর এমন কাজ করব না। নোয়েল ঠান্ডা গলায় বলে, তুমি কি টাকা দিয়ে আমার মুখ বন্ধ করতে চাইছো? কখনোই না। ওদিকে জুনকে দেখতে পাই, সে ফোনে কথা বলছিল। সে বলে, একটা মেয়েকে খুঁজে বের করতে হবে, ওর সম্পর্কে সব তথ্য চাই। পরের দিন দেখতে পাই জুনুর কুকুর এসে তাকে ঘুম থেকে তোলে। অন্যদিকে নিউল এক আন্টির সঙ্গে ছিল, কিন্তু ওর আন্টি তার ফ্যামিলি তাকে খুব কষ্ট দেয়। তবুও সে সেখানেই থাকে, কারণ তার নিজের বাড়ি নেওয়ার মতো কোনো টাকা নেই। এরপর জুন চলে যায় এক রেস্টুরেন্টে একটা ডিশ অর্ডার করতে, কিন্তু দোকানদার মালিক স্পষ্ট বলে দেয়, না, তোমার জন্য না। তখন জুন টুপিটা খুলে ফেলে। ওকে দেখে সবাই সেখানে শক খেয়ে যায়। তার ছবি তুলতে শুরু করে। এক লোক জুনের কাছে এসে বলে, ও যতই তোমার উপর রেগে থাকুক না কেন, তোমাকে রেগুলার এখানে আসতেই হবে, হয়তো এমন করে কোনোদিন ওর মন গলে যাবে। এরপর সেই লোকটা ওই মহিলার কাছে গিয়ে বলে, তুমি ওর উপর এত রাগ কেন করে আছো? আমি জানি তুমি চেয়েছিলে ও যেন একটা লয়ার হয়, কিন্তু সে তো এখন একটা সাকসেসফুল অ্যাক্টর হয়ে গেছে, তোমার তো আরো খুশি হওয়ার কথা। এরপর দেখা যায় জুন কোথাও বসেছিল আর নিজেকেই বলছিল, আমার কি মাকে সবকিছু জানিয়ে দেওয়া উচিত যে আমি খুব তাড়াতাড়ি মারা যেতে চলেছি? ঠিক তখনই তার ম্যানেজার আসে আর তাকে বলে একটা ডকুমেন্টারি করার জন্য, কিন্তু জুন বলে, আমার একদমই মন নেই। ম্যানেজার বলে, এই ডকুমেন্টারি থেকে আমাদের অনেক টাকা আর নাম দুই হবে, কিন্তু জুন স্পষ্ট বলে দেয় সে কোনো ডকুমেন্টারি করবে না। অন্যদিকে নোয়েলকে দেখতে পাই, সে অফিসের সবার জন্য কফি নিয়ে আসে। সে অনেক চেষ্টা করছিল যাতে তার বস তার প্রজেক্টটা পছন্দ করে, কিন্তু তার বস তার কাজ পছন্দ করে না এবং বলে, এখান থেকে চলে যাও। এর পরের দৃশ্যে দেখা যায় নোয়েল একটা বারে আছে। ড্রিঙ্ক করার পর সে চিৎকার করে বলতে থাকে, আমি মরতে চাই, আমি মরতে চাই। ঠিক তখনই সেখানে সে প্রডিউসারটা উপস্থিত ছিল, যার জুনের ডকুমেন্টারিটা শুট করার কথা ছিল। সেও তার সাথে চিৎকার করে বলে, আমিও মরতে চাই। নায়ক জুন নিজেকে কি মনে করে, তার জন্য আমার জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে। নোয়েল পাশে বসে তাদের সব কথা শুনে ফেলে। তারপর সে বলে, যদি আমি জুনকে ডকুমেন্টারি করার জন্য রাজি করাতে পারি, তাহলে ব্যাপারটা কেমন হবে? এটা শুনে ওরা নিউলকে জিজ্ঞেস করে, তুমি কি জুনকে চেনো? নিউল বলে, এইসব পরের কথা, আমি যদি ওকে রাজি করাতে পারি তাহলে কি আপনি আমাকে প্রোডাকশন হাউসে একটা জব দিতে পারবেন? প্রডিউসার বলে, ঠিক আছে, যদি তুমি ওকে রাজি করাতে পারো তোমার জব পাক্কা। এরপর নিউল জুনের বাড়িতে যায় ওর সাথে দেখা করতে। জুন ওকে দেখে, কিন্তু দরজা খোলে না। নিউল বলে, দরজা খোলো, কিন্তু জুন চুপচাপ থাকে। ঠিক তখনই নিউলের ফোন আসে। সে বাইরে গিয়ে একটা স্নোব্যান্ড বানায়, তার গায়ে একটা ছোট চিঠি লাগিয়ে সেখান থেকে চলে যায়। সেই চিঠিতে লেখা ছিল, আমি আবার ফিরে আসবো,
পরের দিন জুন গাড়ি বের করছিল, হঠাৎ নুল এসে বিনা অনুমতিতে গাড়িতে উঠে বসে। জুন বলে গাড়ি থেকে নামো, কিন্তু নুল নামতে চায় না। তখন জুন গাড়িটা দ্রুত চালাতে শুরু করে। গাড়ি গতি দেখে নল ভয় পেয়ে যায়, বারবার বলে দয়া করে গাড়ি থামাও, কিন্তু জুন কোনো মতেই গাড়ি থামায় না। ঠিক তখনই সামনে একটা বড় ট্রাক চলে আসে। জুন কোনো মতে গাড়িটা বাঁচিয়ে নেয়, এরপর একটা জায়গায় গিয়ে গাড়িটা থামায়। নোয়েল গাড়ি থেকে নেমে পড়ে যায়, প্রায় একটু সময় নিয়ে দম নেয়, তারপর ওর খুব খারাপ লাগে। জুন ওর দিকে কিছু টাকা ছুড়ে দিয়ে ঠান্ডা গলায় বলে আমার সাথে আবার দেখা করার চেষ্টা করো না। এটা বলে সে চলে যায়। নোয়েল একা বসে থাকে, চুপচাপ, মন ভাঙা অবস্থায়। এরপর দেখা যায় জুন গাড়ি চালাচ্ছিল, রেডিওতে খবর আসে আজ রাতে ভারী তুষারপাতের সম্ভাবনা আছে। এরপর সাথে একটা ব্রেকিং নিউজ, একটা মেয়ের দুর্ঘটনা ঘটেছে এই তুষারপাতের কারণে। এই খবর শুনে জুন থমকে যায়, এরপর গাড়িটা ঘুরিয়ে নিউলের দিকে ছুটে নেয়। ঠিক তখনই ফোনে কল আসে, কেউ বলে ওই মেয়েটিকে পাওয়া গেছে। জুন বুঝে যায় যাকে সে খুঁজছিল সে মেয়ে আসলে নুয়েলি। সে দ্রুত গিয়ে পৌঁছায় সেই জায়গায়, নুয়েলের কাছে গিয়ে বসে পড়ে। নুয়েল তখন দুর্বল কণ্ঠে বলে তুমি কি তোমার ডিসিশন পরিবর্তন করেছো? এখন কি তুমি ডকুমেন্টারিটা করবে? জুন চুপচাপ তাকিয়ে বলে তুমি কি আমাকে চেনো? নুয়েল হেসে বলে তোমাকে তো সবাই চেনে। জুন এরপর ওর নাম ধরে বলে এখন চিনতে পারছো আমাকে? নুয়েল হালকা হেসে বলে হ্যাঁ, এখন আমি তোমাকে চিনেছি। এরপর আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। নুয়েল তখন অনেক ছোট, সবার সাহায্য করত। তার বাবা তার এই অভ্যাসে একদমই খুশি ছিলেন না। সে রেগে গিয়ে বলেন তুমি নিজের জন্য কিছুই রাখো না, শুধু সবাইকে দিয়ে যাও। এই সময় বান্ধবী আসে আর দুজনে স্কুলের জন্য বেরিয়ে যায়। অন্যদিকে স্কুলে দেখা যায় জুনের কারোর সাথে ঝগড়া হয়েছে, এর ফলে সে সাসপেনশন পায়। তার মা তখন এক মেয়েকে নিয়ে স্কুলে আসে। এই মেয়েটি পুরো ঘটনা নিজের চোখে দেখেছিল। আসলে লড়াইটা শুরু করেছিল অন্য ছেলেরা। জুনের মা মেয়েটাকে বলে তুমি যা দেখেছো সব সত্য বলো, কিন্তু মেয়েটা ভয়ে চুপ করে থাকে। এটা দেখে জুনের মা একদম রেগে যায়, ওকে এক থাপ্পড় দেয়। এরপর প্রিন্সিপালের সামনে হাঁটু গেড়ে বসে কান্না করে বলে যদি কিছু না করা হয় তাহলে জুনের ভবিষ্যৎ একদম শেষ হয়ে যাবে। এরপর দেখা যায় সেই ছেলেরা যাদের কারণে জুনকে সাসপেনশন দেওয়া হয়েছিল, জুন ওদের কাছে গিয়ে বলে আমাকে সাসপেনশন তোমাদের কারণেই দেওয়া হয়েছে, যখন মারামারিটা শুরু করেছিলে তোমরাই। এখন যেহেতু সাসপেনশন হয়ে গেছে চলো তোমাদের একটা শিক্ষা দেওয়া যাক। এরপর তাদের মধ্যে আবার লড়াই শুরু হয়, সবাইকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে জুন পুলিশকে জিজ্ঞেস করে আমাদের সবাইকে কি সমান শাস্তি দেওয়া হবে? আমি ভালোভাবেই জানি ওদের বাবা কারা। পুলিশ ঠান্ডা গলায় বলে তুই একা একটা মায়ের ছেলে, তোর বাবার কোনো পরিচয় নেই, তাই তোকে একটু ছাড় দেওয়া হচ্ছে। এই কথা শুনে জুন খুব রেগে যায়। ঠিক তখনই তার মামা এসে পড়ে আর পুলিশকে বলে যদি জুনের বাবা জানতে পারে তুমি এমন ব্যবহার করছো তাহলে কিন্তু তোমার অনেক বিপদ হবে। পুলিশ এসে বলে ঠিক আছে, যা ডেকে আন ওর বাবাকে। এই কথা শুনে জুন চিৎকার করে বলে আমার বাবা কোনোদিনও এখানে আসবে না। এরপর মামা সেখান থেকে ওকে নিয়ে যায়। এরপর দুজন একটা রেস্টুরেন্টে বসে পড়ে। রেস্টুরেন্টে বসে জুন নিচু গলায় বলে পরের বার আমার বাবার নাম নিও না। এমন একজনের কথা বলার মানেই বা কি যে আমাদের জন্য কোনোদিনই ছিল না। তার আঙ্কেল তখন টিভিতে চোখ রেখে বলে এই দেখো ওই তোমার বাবা। জুন খুব কষ্টে তাকায়, তারপর নিচু গলায় বলে ওনাকে আমি খুব ঘৃণা করি, সে আমাদের জীবনটা নষ্ট করে দিয়েছে আর এখন সুখে শান্তিতে বেঁচে আছে। আঙ্কেল ধীরে বলে ও তো জানেই না যে তুমি এই দুনিয়াতে এসেছো, তোমার মা তার থেকে সব লুকিয়ে পালিয়ে এসেছিল। নেশার ঘরে আঙ্কেল সব খুলে বলে ফেলে কিভাবে জুনের মা বাবা একসময় একে অপরকে ভালোবাসতো আর কেন তার মা এত চেয়েছিল জুন একজন লয়ার হোক। সব কথা শুনে জুন যায় তার মায়ের কাছে। দরজা দাঁড়াতেই মনে পড়ে যায় আঙ্কেলের বলা প্রতিটা কথা। মা চেয়েছিল আমি যাতে লয়ার হই, যেন বাবাকে দেখাতে পারে তার ছেলেও সফল, বড় কিছু হয়েছে। কিন্তু এইসব কথা বলার আগেই মা রেগে যায়। তুমি মারামারি করলে কেন? এর দরকার ছিল? মা একের পর এক খারাপ কথা বলে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। জুন চুপচাপ নিচের রুমে যায়, বই খুলে বসে। তার চোখে এখন একটাই লক্ষ্য, সে লয়ারই হবে যেভাবেই হোক। পরের দিন বাসে করে স্কুলে যাওয়ার সময় একজন লোক তার পাশে এসে দাঁড়িয়ে বলে তুমি তো দেখতে একদম হিরোর মতো, একটা ড্রামায় কাজ করবে। কিন্তু জুন সোজা বলে দেয় না, আমি এখন শুধু পড়াশোনা করতে চাই। সে দৃঢ় সিদ্ধান্ত নিয়েছে, এখন সে শুধু মায়ের স্বপ্নটাই পূরণ করবে। অন্যদিকে নুয়েল আবার জুনের সঙ্গে দেখা করে। সে বলে আমার এক বান্ধবী তোমায় খুব ভালোবাসে, তোমার জন্য খাওয়া দাওয়া ঘুম সব ছেড়ে দিয়েছে, একটু সাহায্য করতে পারো না? ও সুস্থ হয়ে গেলে তুমি চাইলেও কি ছেড়ে দিও।
কিন্তু জুন ঠান্ডা গলায় বলে, না, আমি কারোর সঙ্গে এমন ভান করতে পারবো না। নিউল এরপর রেগে ফিরে যায়। পথে হাঁটতে হাঁটতে তার মনে পড়ে কিভাবে একসময় সে নিজেই জুনের জন্য পাগল ছিল, কিন্তু যেদিন সে জুনকে অন্য একটা মেয়ের সঙ্গে দেখেছিল সেদিন থেকেই তার ভেতরে জন্ম নেয় ঘৃণা। এরপর সে ফোনে বাবাকে কল করে, কিন্তু দেখে বাবার সামনেই রাস্তা দিয়ে আসছে। সে লুকিয়ে ফোনে কথা বলছে। ঠিক তখনই শোনা যায় অ্যাক্সিডেন্টের আওয়াজ। নুল ঘুরে দেখে একটা গাড়ি তার বাবাকে ধাক্কা দিয়েছে। সে দৌড়ে গাড়ি পেছনে যায়, কিন্তু গাড়িটা পালিয়ে যায়। কিছুক্ষণ পর তার বাবাকে হাসপাতালে আনা হয়। তার অবস্থা খুবই খারাপ ছিল। নুল তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে যায়। পুলিশ বলে যে তোমার বাবাকে ধাক্কা দিয়েছে সে নিজের অপরাধ স্বীকার করেছে। কিন্তু নুল তাকিয়ে দেখে, না, এই লোক না। আমার স্পষ্ট মনে আছে ড্রাইভার একজন মেয়ে ছিল আর গাড়িটা ছিল একটা স্পোর্টস কার। আমার নাম্বার পর্যন্ত মনে আছে। অন্যদিকে জুন দেখা করতে যায় তার বাবা জুয়ের সঙ্গে, কিন্তু সে জানায় না যে সেই তার ছেলে। জুই তার আচরণে খুব মুগ্ধ হয়ে যায়। জুন বলে, আমিও আপনার মতো একজন ভালো লয়ার হতে চাই। তার থেকে বিদায় নেওয়ার সময় সে হেসে বলে, দেখবেন একদিন আপনি দেশের সবচেয়ে বড় লয়ার হবেন। এরপরে নোয়েল যায় জুয়ের কাছে। সে বলে, আমার বাবার অ্যাক্সিডেন্টের পিছনে কোনো বড় মানুষ আছে আর আপনি তাকে বাঁচাচ্ছেন। অন্য একজনকে জোর করে অপরাধী বানানো হচ্ছে, কিন্তু আমি একদিন সত্যটা বের করব। জুই রেগে গিয়ে বলে, বেরিয়ে যাও। নিউল বেরিয়ে আসে আর তখনই দেখে জুনকে। তার মুখে হাসি, চোখে শান্তি। নিউল থেমে বলে, তুমি কেমন করে এত সুখে থাকতে পারো যখন তোমার জন্য কেউ কষ্ট পাচ্ছে? সেই কথাটা বলেছিল তার বান্ধবীকে নিয়ে। জুন তার এইসব কথা শুনে রেগে গিয়ে তাকে ধাক্কা দেয়। নিউল মাটিতে পড়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় বাসে জুন আবার নিউলের পাশে এসে বসেছে। বলতে থাকে, তুমি আমার রাগাও, তবে আমি পড়াশোনায় ফোকাস করতে পারি। এখন থেকে এটা তোমার রেগুলার কাজ, আর যদি এমনটা না করো আমি তোমায় আরো বেশি বিরক্ত করব। এরপর দেখা যায় নিউল নিজেই রাস্তায় প্যাম্পলেট বিলাচ্ছিল, দেয়ালে পোস্টার লাগাচ্ছিল তার বাবার অ্যাক্সিডেন্টের সত্যতা খুঁজে বের করার জন্য। পরদিন সকালে সবাইকে অবাক করে দিয়ে জুন স্কুলের মাঝখানে নিউলকে প্রপোজ করে ফেলে। এটা দেখে সব মেয়ে চমকে যায়। নিউল কিছু বলার আগেই জুন এসে তার মুখ চেপে ধরে। এরপর দৃশ্য কেটে যায় হাসপাতালের রুমে, যেখানে নিউল ও তার ভাই বসে আছে তাদের বাবার পাশে। তারা কথা বলছে। হঠাৎ মনিটরে বিপ বিপ আওয়াজ ধীর হয়ে যায়। এটা দেখে নিউল দৌড়ে ডাক্তারকে ডাকে। ডাক্তার এসে চুপচাপ বলে, আমি দুঃখিত, আপনার বাবা আর নেই। এটা শুনে দুই ভাই বোন ভেঙে পড়ে, চোখে জল থামতেই চায় না। এরপর অনেক দিন ধরে নিউল আর স্কুলে আসে না। এতে করে জুন খুব অস্থির হয়ে ওঠে। যখন ও জানতে পারে নিউলের বাবার মৃত্যু হয়েছে তখন সে ফিউনারেলে যায়, কিন্তু সেখানে নিউলকে সে কোথাও খুঁজে পায় না। সময় কেটে যায়। এখন জুন ভালোভাবে পড়াশোনা করছে, লাইফে ফোকাস করছে। একদিন হঠাৎ করে ওর কাছে নিউলের ফোন আসে। ও বলে, একটা বুড়ো মহিলা আমাকে বলেছিল তুমি নাকি আমার বাবার ফিউনারেলে এসেছিলে, আসার জন্য ধন্যবাদ। এতটুকু বলে সে ফোনটা কেটে দেয়। এরপর গল্পটা ফিরে আসে বর্তমান দৃশ্যে। নিউল জুনকে বলে, তোমার সিদ্ধান্ত কি এখন বদলেছে? এখন কি তুমি ডকুমেন্টারি করতে রাজি? জুন হেসে বলে, তুমি এখনো আমাকে চিনতে পারোনি? নিউল বলে, হ্যাঁ চিনেছি। যদি আমি বলি তুমি কি ডকুমেন্টারি করবে, তাই আর তোমাকে চিনে লাভ কি? এ কথা বলেই সে হেঁটে চলে যায়। কিন্তু কিছু দূর গিয়েই সে হঠাৎ করে পড়ে যায়। জুন তাড়াতাড়ি দৌড়ে গিয়ে তাকে তুলতে চেষ্টা করে, কিন্তু ও ওঠে না। যখন নিউলের জ্ঞান ফিরে সে দেখে সে হসপিটালে। সামনে জুনের ম্যানেজার বসে আছে। নিউল জিজ্ঞেস করে, আপনি কে? ম্যানেজার বলে, আমি জুনের ম্যানেজার। নিউল আবার জিজ্ঞেস করে, জুন কোথায়? ম্যানেজার বলে, ওকে একটা পার্টিতে যেতে হয়েছে, তাই সে এখন চলে গেছে। ওদিকে পার্টিতে থেকেও জুনের মাথায় শুধু নিউলের চিন্তাই ঘুরছিল। এদিকে নিউল হাসপাতাল থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু ম্যানেজার বলে, তুমি এখনো পুরোপুরি সুস্থ হওনি। তবুও নিউল জিদ করে, তাই ম্যানেজার ওকে ওর বাসায় পৌঁছে দিতে চায়। বাড়িতে গিয়ে নিউল দেখে কিছু লোক তার জিনিসপত্র টেনে নিয়ে যাচ্ছিল, কারণ সে তার ধারের টাকা ফেরত দিতে পারছিল না। ওই লোকগুলো বলে, যখন ফেরত দিতেই পারো না তখন ধার নাও কেন? ম্যানেজারও পাশে দাঁড়িয়ে চুপচাপ সবকিছু দেখে। ওদিকে জুন নিজের মায়ের বাড়ির সিঁড়িতে বসে অপেক্ষা করছিল। মা আসতেই জুন বলে, মা আমি অসুস্থ। মা ঠান্ডা গলায় বলে, আমি তোমার মা নই, আমার ছেলে তো 5 বছর আগেই মারা গেছে। এই কথা শুনে জুন একদম নিস্তব্ধ হয়ে যায় আর ফিরে সেখান থেকে চলে যায়। সে আর কি বলতো, কারণ তার ছেলে 5 বছর আগে না, 5 বছর পর এখন মারা যেতে চলেছে। ম্যানেজার তাকে বলে, তুমি কি ভাবছো তোমার মা সব ভুলে গিয়ে তোমাকে জড়িয়ে ধরবে? এটা ভেবেই কি বারবার সেখানে যাও? এরপর কথায় কথায় সে নিউলের কথা তোলে।
ওই মেয়েটার জীবন অনেক কঠিন। প্রথমে আমার ওকে সহ্য হতো না, কিন্তু এখন ওর গল্পটা শুনে বুঝেছি ওর অবস্থা কত খারাপ। জুন চুপচাপ ওর কথা শুনছিল, তারপর হঠাৎ বলে গাড়ি থামাও। ম্যানেজার ভাবে জুন হয়তো রেগে গেছে। সে বলে ঠিক আছে, আমি আর ওর কথা তুলবো না। জুন গাড়ি থামিয়ে ম্যানেজারকে নামিয়ে দেয় আর নিজে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। রাস্তায় চলতে চলতে ওর মাথায় ঘুরছিল ম্যানেজারের কথা। মেয়েটা এত কষ্টে আছে, আমার মনে হয় যে কোনো সময় নিজের কোনো ক্ষতি করে বসতে পারে। এই কথা শুনেই জুন তাড়াতাড়ি ব্রিজের দিকে যায়, যেখানে নিউল একা দাঁড়িয়েছিল। ওদিকে দেখা যায় নিউল এখন ব্রিজে উঠে গেছে। ঠিক তখনই কেউ পিছন থেকে এসে তাকে টেনে নামিয়ে দেয়। এরপর আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে দেখা যায় নিউল জুনের বাবার পোস্টারে খুব বাজে কথা লিখছিল। এরপর জুনের সঙ্গে দেখা হয় আর জুন তাকে ডিনারে নিয়ে যায়। খাওয়ার মাঝে নিউল বলে আমি একটু ওয়াশরুমে যাচ্ছি, কিন্তু জুন বুঝে ফেলে উদ্দেশ্যটা কি। তখন নিউল বলে আমি জানি অনেক মেয়ে তোমার পিছনে ঘোরে, তাই তুমি আমাকে গার্লফ্রেন্ড বানাতে চাও যেন ওদের থেকে বাঁচতে পারো, তাই না? এরপর জুন নিউলের এক বন্ধুর সঙ্গে দেখা করে, ওর ব্যাপারে জানতে চায়। বন্ধুটি তখন সব খুলে বলে দেয়। এরপর দেখা যায় জুনের বাবা এখন অনেক সফল, আর সেই লোকের সাহায্যেই যে লোক নিউলের বাবার অ্যাক্সিডেন্ট করেছিল তার থেকে নেওয়া ঘুষের টাকায় জুনের বাবা এখন এত বড় লোক। ওর এখন একটা নতুন পরিবার আছে, স্ত্রী আর ছেলেও আছে। ছেলেটার নাম তে। এদিকে তে জানতো তার বাবা নিউলের সঙ্গে অনেক অন্যায় করেছে, তাই তার মনে নিউলের জন্য একরকম সহানুভূতি কাজ করত। সে যেভাবেই হোক ওর সাহায্য করতে চাইতো। এখন বর্তমান দৃশ্যে জুন নিউলকে ফোন করে ডাকে। নিউল এসে এক মেয়ের সামনে বলে এইটা আমার বয়ফ্রেন্ড, আমরা একে অপরকে ডেটিং করছি। আসলে তো নিউলের কাছে জুনের প্রতি কোনো অনুভূতিই নেই, সে শুধু টাকার প্রয়োজনে এই কাজগুলো করছে। কারণ বাবার মৃত্যুর পর ওর জীবনে চরম আর্থিক সংকট এসেছে। এরপর যখন জুন মাথা রেখে ওর কোলে ঘুমিয়ে পড়ে, নিউল এমনকি সেই মুহূর্তটার জন্য তার কাছ থেকে টাকা নেয়। জুন ঘুম থেকে উঠে দেখে নিউল ওর মুখে একটা কার্টুন এঁকে দিয়েছে, এটা দেখে ও হেসে ফেলে আর সঙ্গে সঙ্গে নিউলও হেসে ফেলে। কিন্তু হঠাৎ হাসতে হাসতে ওর চোখে পানি চলে আসে। জুন ওকে চুপচাপ দেখে ভাবে আমি এই মেয়েটার আর ওর ভাইয়ের খেয়াল রাখবো। এরপর জুন নিজের মায়ের রেস্টুরেন্টে আসে আর দেখে ওর বাবা নিজের কয়েকজন পলিটিক্যাল বন্ধুর সঙ্গে সেখানে ডিনার পার্টি করছে। জুনের মা তখন কিচেনে লুকিয়ে আছে যাতে কেউ ওকে দেখতে না পায়। ঠিক তখনই ওর শরীর খারাপ হতে শুরু করে। জুন ছুটে গিয়ে বলে মা চলো বাড়ি যাই, কিন্তু মা ভয় পায় যদি ওর বাবা ওকে দেখে ফেলে। তাই সে বলে না, আমি এখান থেকে যাব না। জুন কিছু না বলে চুপচাপ মাকে নিজের পিঠে তুলে নেয় আর হাসপাতালে নিয়ে যায়। ওদিকে নিউল জুনের বাবার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে শুরু করেছিল। সব ফাইল ফুটেজ এক এক করে কালেক্ট করছিল। তারপর ওর বাবার নম্বর বের করে তাকে ফোন দেয়। সে বলে আমার কাছে সেই ফুটেজ আছে যেখানে আপনি ওই মহিলার সঙ্গে দেখা করেছিলেন। ভাবতে পারেন আপনার লয়াল ওয়াইফ যখন জানতে পারবে যে আপনি টাকার বিনিময়ে কেস জিতিয়ে দেন, তখন তার কেমন লাগবে। তখন আমরা দেখতে পারি বাইরে দাঁড়িয়ে থাকা জুন এই সবগুলো কথা শুনে ফেলে। ওর মনে এক ঝড় ওঠে, সে কিছুই বুঝে উঠতে পারছিল না। আর তখনই সে নিউলের পিছনে যায়। নিউল তখন ট্যাক্সির অপেক্ষায় দাঁড়িয়েছিল। জুন বাইকে এসে ওর ব্যাগ টেনে নেয় আর দৌড়ে পালিয়ে যায়। এই ব্যাগের মধ্যেই ছিল সব প্রমাণ, যেটা এত কষ্ট করে নিউল জোগাড় করেছে। তাই নিউলও তার পিছু ছাড়ে না। সেও গাড়ি পিছু দিতে থাকে, কিন্তু হঠাৎই একটা গাড়ি এসে ওকে ধাক্কা মারে। জুন তখন থেমে যায়, পিছনে ফিরে তাকায়। রাস্তায় পড়ে থাকা নিউলকে দেখে ওর মুখ একদম সাদা হয়ে যায়। এরপর দেখা যায় নিউল হাসপাতালে, তার ভাই আর বন্ধুরা সবাই এসেছে আর একপাশে চুপচাপ বসে আছে জুন। ডাক্তার বেরিয়ে এসে বলে রোগী এখন সেফ আছে। এই কথা শুনে জুন আর ওর স্টেপ ব্রাদার টে দুজনে হাফ ছেড়ে বাঁচে। এরপর জুন নিজের শাস্তি নিজেই দেয়, সে ল পড়া ছেড়ে দেয়। তার বাবার এই নিষ্ঠুর সত্যতা তার সহ্য হয় না। যখন শিক্ষক কারণ জানতে চায়, জুন বলে আমার মতো একজন মানুষ যদি লয়ার হয় তাহলে এই দেশে কোনো লাভ হবে না। এরপর গল্প ফিরে আসে একদম বর্তমান সময়ে। এবার দেখা যায় নিউলের বান্ধবী ওকে মেকওভার দিচ্ছিল, চুল মেকআপ পোশাক সব পাল্টে দিচ্ছিল, কিন্তু নিউলের একদম ভালো লাগছিল না। কিন্তু তবুও বান্ধবী তার কোনো কথা না শুনে তাকে পুরো রেডি করে ফেলে। ওদিকে জুনও প্রস্তুত হচ্ছিল। ঠিক তখনই ওর ম্যানেজার আসে, বলে চলো তোমাকে কিছু দেখাতে হবে। জুনোর সঙ্গে যায় আর দেখে ক্যামেরার অপর প্রান্তে দাঁড়িয়ে আছে নিউল। ম্যানেজার মজা করে বলে দেখো কিভাবে সাজসজ্জা করে এসেছে যাতে শুটে তাকে ভালো দেখায়। ম্যানেজার ক্যামেরা বন্ধই করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই জুন তাকে একটা ইভেন্টে পাঠিয়ে দেয়। ও চলে যেতেই জুন তাকিয়ে থাকে নিউলের দিকে। ঠিক তখনই নিউলের বান্ধবী এসেও টাচ আপ করতে থাকে। তাদের কথাবার্তার মধ্যে নিউল হঠাৎ বলে ওঠে কে বলেছে আমি মরতে যাচ্ছি, আমি কেন মরবো? আমার পিছনে আমার ভাই আছে, আমাকে ওর খেয়াল রাখতে হবে।
এই কথাগুলো শুনে জুনের মুখ একদম শক্ত হয়ে যায়, চোখে রাগ ফুটে ওঠে। এরপর দেখা যায় নিউল অনেকক্ষণ যাবত দরজার সামনে দাঁড়িয়ে, কেউ দরজা খোলে না। শেষে জুন এসে দরজা খোলে। দুজনেই চুপচাপ বলে হাই। নিউল বলে ক্রু মেম্বার এখনো আসেনি। জুন বলে আমি ওদের ক্যান্সেল করে দিয়েছি, আমি আর ডকুমেন্টারি করব না। নিউল অবাক হয়ে যায় এটা শুনে। সে বলে কিন্তু তুমি তো কালকে হ্যাঁ বলেছিলে। জুন বলে কাল মনে হয়েছিল তুমি মরতে যাচ্ছ, তাই হ্যাঁ বলেছিলাম। নিউল ঠান্ডা গলায় বলে তুমি ভুল বুঝেছ। জুন বলে তাহলে সেটা কালই বললে ভালো হতো। দুজনের মধ্যে তখন তর্ক শুরু হয়। রেগে গিয়ে নিউল ওর পায়ে লাথি মারে, আর তখনই জুনের কুকুরটা পাশে দাঁড়িয়ে থাকা নিউলের দিকে ঝাঁপিয়ে পড়ে। এর পরের দৃশ্যে দেখা যায় জুন অজ্ঞান নিউলকে কোলে করে ভেতরে নিয়ে আসে, যেটা কুকুরের কারণে হয়েছিল। ম্যানেজারকে বলে ওর জ্ঞান ফিরতে ওকে বাড়ি পৌঁছে দিও। জুন যখন বাইরে বেরোচ্ছে ম্যানেজার হঠাৎ বলে কিছু একটা গন্ডগোল আছে। তারা দ্রুত ডাক্তারকে ডাকে। ডাক্তার এসে দেখে বলে নিউলে তো ডগে অ্যালার্জি আছে, তাই ও একেবারে শকে চলে গেছে, আর হঠাৎ করে রক্তচাপ অনেক বেড়ে গেছে। এইটা শুনে জুন তখন নিজের কুকুরটাকে বাড়ি নিয়ে গিয়ে বেঁধে দেয়, আর তার মাথায় হাত বুলিয়ে বলে আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ, কিন্তু পরের বার থেকে ওর সাথে এমন কিছু করো না। ঠিক তখনই নিউলের ফোন বাজে। জুন ফোনটার দিকে তাকায়, একটু ভাবে, তারপর ফোনটা নিচে রেখে দেয়। দিকে জুনের স্টেপ ব্রাদার নিউলকে ফোন করে ওর ভাইকে নিয়ে একটা নতুন বাড়ি দেখায়। বলে এখন থেকে তোমরা এখানেই থাকবে। নিউলের ভাই বলে আমরা এই বাড়ি ভাড়া দিতে পারবো না। বলে আমি আছি না। ওর ভাই বলে আমার বোন রাজি হবে না, আমরা নিজেরা কিছু একটা ম্যানেজ করে নিব, এতদিন তো ম্যানেজ করেই টিকে আছি। এরপর এর পাস্ট দেখানো হয়, যেখান থেকে আমরা বুঝতে পারি তার বিয়ে ঠিক হয়েছিল এমন এক মেয়ের সঙ্গে যাকে সে ভালোবাসতো না, আর সেই মেয়েটি হলো আসলে সেই মানুষ যে কিনা নিউলের বাবার অ্যাক্সিডেন্ট ঘটিয়েছিল। সেই অ্যাক্সিডেন্টের আসল কালপ্রিট বর্তমানে সেই মেয়ে, যার নাম ওনিয়ন। কে বলে এগুলো আর করো না, আমি জানি তুমি পরিবারটার জন্য সব করছো। বলে তাহলে এনগেজমেন্ট সেরেমনি বাদ দেই, সরাসরি বিয়ে করি। এদিকে বর্তমান দৃশ্যে দেখা যায় জুন মেঝেতে ঘুমাচ্ছিল। ঘুম ভেঙে দেখে নিউল ঘরে নেই। কিচেনে গিয়ে দেখে নিউল সেখানে বসে রামেন খাচ্ছে। নিউল বলে ক্ষুধায় একদম মরেই যাচ্ছিলাম, তাই রামেন বানিয়েছি। তারপর মুচকি হেসে বলে তোমার কারণে এখন কি আমাকে জব দিবে না। জুন হেসে বলে তাহলে চলো ডকুমেন্টারি কাজ শুরু করি। নিউল এবার ওর কথা একদমই সিরিয়াসলি নেয় না। তখন জুন নিজের ম্যানেজারকে ফোন করে আর বলে আর্টিকেল ছেপে দাও, আমি এই ডকুমেন্টারিটা করছি। এই কথা শুনে নিউল ভীষণ খুশি হয়ে যায়। ওর সঙ্গে সঙ্গে তাইকে কল করে আর বলে আমি জুনের সঙ্গে কাজ করতে যাচ্ছি। কিন্তু তাই এই খবর শুনে একদমই খুশি হয় না। এদিকে জুন নিজে কুকুরটার জন্য বাইরে ছোট্ট একটা ঘর বানায় আর নিজের রুমটাও পরিষ্কার করে, কারণ ও জানে নিউল আজ আসবে আর ওর তো কুকুরে অ্যালার্জি আছে। ওদিকে নিউলের পুরনো বস ওকে দেখা করতে ডাকে আর আবার তাকে একটা জব অফার করে। নিউল বলে তোমরা জেনে গিয়েছো আমি জুনের সঙ্গে কাজ করতে যাচ্ছি, তাই এখন এসব করছো তাই না? বস বলে না না তেমন কিছু না। ঠিক তখনই বসের ফোনে তার কল আসে, আর সেখানে আমরা বুঝতে পারি তাই তার বসকে ম্যানেজ করেছে যাতে করে সে জুনের সাথে কাজ না করে, কারণ ও চায় না নিউল জুনের সঙ্গে কাজ করুক। এরপর গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। জুনের শরীর খারাপ হয়ে যায় আর নিউল ডকুমেন্টারি করার অফারটা সরাসরি না করে দেয়। এই খবর শুনে তার মনে পুরনো একটা ঘটনা ফিরে আসে। যেই গাড়িটা আসলে নিউলের অ্যাক্সিডেন্ট করেছিল ওটা আসলে ওরই গাড়ি ছিল, আর সেই ঘটনাস্থলে ও জুনকেও দেখেছিল। তাই সে ছুটে গিয়ে নিজের ম্যানেজারকে বলে জুনের পুরো হিস্ট্রি বের করতে। তখনই জানা যায় জুন আসলে ওর নিজেরই বাবার ছেলে, মানে ওর ভাই। এদিকে জুন নিজে ডাক্তারকে বলে আমার পেইন কিলার দরকার। ডাক্তার বলে এইসব বাদ দাও, তোমার এখন হাসপাতালে ভর্তি হওয়া দরকার। জুন হেসে বলে যাই হোক আমার তো মরতেই হবে, কিন্তু আমি হাসপাতালে ভর্তি হয়ে মরতে চাই না, আপাতত শুধু পেইন কিলার দিন। ধীরে ধীরে খবরটা ছড়িয়ে পড়ে, সবাই জানতে পারে জুন ডকুমেন্টারি করছে। প্রোডাকশন হাউসের সবাই একসাথে জড়ো হয়। নিউল বলে এই জীবনটা যেটা আমরা পেয়েছি এটা আসলে খুব সুন্দর একটা উপহার, আর এই মেসেজটা সবাইকে জানানো দরকার, মরে যাওয়াটাই শেষ রাস্তা নয়। এই কথা শুনে জুন হঠাৎ দাঁড়িয়ে পড়ে। সে বলে আমার জানা ছিল না ডকুমেন্টারিটা এই কনসেপ্টে। এটুকু বলেই সে সেখান থেকে বেরিয়ে যায়। বাইরে গিয়ে কিছুক্ষণ সে চুপ করে বসে থাকে, তারপর নিজেকে সামলে আবার ভিতরে ফিরে আসে আর বলে চলো কাজ শুরু করি। এখন নিউল আর জুন দুজনেই ক্যামেরার সামনে বসেছিল। নিউল প্রথম প্রশ্নটা করে ধরো তোমার হাতে শুধু 1 বছর সময় আছে, তুমি কি করতে চাও? কাউকে দেখতে যাবে, কোথাও ঘুরতে যাবে? জুন বলে 1 বছর অনেক বড় সময়, আমি আগে ওইসব মানুষকেই মেরে ফেলবো যারা আমাকে ঘৃণা করে। এরপর ক্লাবে যাব, মেয়েদের সাথে ফ্ল্যাট করব, যেখানেই হোক ঘুমিয়ে পড়বো। এরপর সব শেষে বলে চলো আমার সঙ্গে ডেটে চলো।
এই কথা শুনে সবাই শকে একদম জমে যায়। ম্যানেজার বলে, তুমি মজা করছো তাই না? জুন বলে, না আমি পুরোপুরি সিরিয়াস। নুল এটা শুনে হতভম্ব হয়ে যায়, ভাবতে থাকে এত বড় এক তারকা আমার সঙ্গে। এরপর নুল এক রেস্টুরেন্টে বসেছিল, তখন তাই ওখানে আসে। নুল বলে, জুন হয়তো মজা করে কিছু বলেছিল আর আমি সিরিয়াস হয়ে গিয়েছিলাম, অথবা ও সিরিয়াসলি বলেছিল আর আমি মজা ভেবেছি। ঠিক তখনই এক মহিলা এসে তাইকে বলে, এই মেয়েটা তো ইদানিং পাগল হয়ে গেছে, এইসব অদ্ভুত অদ্ভুত সব কথা বলছে। নুল হেসে বলে, হ্যাঁ তোমাদের সবার কাছেই তো আমি পাগল। তাই শান্তভাবে বলে, এই ডকুমেন্টারিটা ছেড়ে দাও আর অন্য কোনো কাজ খুঁজে নাও, আমি তোমাকে সাহায্য করব। নুল বলে, তুমি আমার জন্য জব খুঁজে দেবে? তোমার নিজেরই তো কোনো কাজ নেই। তাই হালকা হেসে বলে, খুব শীঘ্রই আমি একটা জব পেয়ে যাব। নুল বলে, তাহলে যেদিন তুমি জব পাবে আমরা দুইজন বিয়ে করে ফেলবো, আমি এইসব ঝামেলা থেকে অনেক ক্লান্ত, তুমি বলো আমাকে বিয়ে করবে। তাই তার এই কথা একদম চুপ হয়ে যায়, কোনো উত্তর দেয় না। নুল তখন সব বুঝে নেয়, ওর কোনো ইন্টারেস্টই নেই এইসবে। সে উঠে চলে যায়, অজান্তে নিজের ফোনটা সে টেবিলেই ফেলে যায়। ওর যাওয়ার কিছুক্ষণ পর জুনের ফোন আসে, তাই ফোনটা তুলে বলে, আর কোনোদিন নুলকে কল করো না। জুন অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কি নুলের হাজবেন্ড বলছেন? ঠিক তখনই নুল সেখানে ফিরে আসে আর তার হাত থেকে ফোনটা নিয়ে নেয়। জুন ওর কণ্ঠ শুনে কলটা কেটে দেয়। এরপর তাই আবার নুলকে ফোন করে। স্ক্রিনে ওর নাম দেখা যায়, হাজবেন্ড আমি সেভ করা। তাই অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি আমার নাম হাজবেন্ড আমি সেভ করেছো কেন? নুল হেসে বলে, কারণ তুমি সবারই যত্ন নাও, আমার ভাইয়ের একজন হাজবেন্ড যেমনটা করে। তাই মৃদু হেসে বলে, একদিন এমন কেউ আসবে যে তোমার সত্যিই যত্ন নেবে, তোমাকে খুব ভালোবাসবে। নুল ঠান্ডা গলায় বলে, না বলতে হলে স্পষ্ট না বলো, এভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলার দরকার নেই। এটা বলে সে রেগে বেরিয়ে যায়। ফিরে আসার পথে ও জুনের গাড়িটা দেখতে পায়। এরপর গাড়ি জানালা দিয়ে উকি মারে। ঠিক তখনই জুন গ্লাসটা নামিয়ে ফেলে। নুল তাকে দেখে চমকে ওঠে। জুন বলে, তোমার স্বামী থাকা সত্ত্বেও তুমি তোমার বন্ধুর সঙ্গে থাকো কেন? তোমার স্বামীর কি কোনো জব নেই, নাকি ওই তোমাকে টাকা কামাতে বলেছে? নুল অবাক হয়ে বলে, তুমি এসব কি বলছো? না, আমার কোনো বিয়ে হয়নি, আমার কোনো স্বামী আছে। এই কথা শুনে তো জুনের মুখে একরাশ হাসি চলে আসে। ও খুশি মনে চুপচাপ তাকিয়ে থাকে নুলের দিকে। এরপর নুল নিজের বাড়িতে ফিরে যায় আর পরের দিন সকালে ওর ভাইয়ের সঙ্গে দেখা করে আর বলে, এই কিছুদিন আমি একটু ব্যস্ত থাকবো, কাজের উদ্দেশ্যে বাইরে থাকবো, তুমি খুব ভালোভাবে পড়াশোনা করবে আর ঠিক সময়ে খাবার খেয়ে নিবে। ওর ভাই মাথা নেড়ে বলে, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি সব ঠিকঠাক করব। এই বলে সে নুলকে বাই বলে চলে যায়। এরপর তার ছোট বোন বাবাকে বলে, জুনের কনসার্ট আছে, তুমি আমার সঙ্গে যাবে? আসলে সে জুনের অনেক বড় ফ্যান। জুনের নাম শুনেই তাই রেগে যায় আর বলে, বাবার অনেক কাজ আছে, আমাদের কনসার্টে যাওয়ার সময় নেই। এই কথা শুনে বোন রাগে ফুসতে ফুসতে সেখান থেকে বেরিয়ে যায়। ওদিকে জুন নিজের মায়ের কাছে যায় ওর কনসার্টের প্রথম টিকিটটা দিতে, কিন্তু মা টিকিটটা ছিঁড়ে ফেলে দেয়। জুন শান্তভাবে বলে, এইটাই তোমার শেষ সুযোগ আমার ছেলেকে কাছ থেকে দেখার। মা ঠান্ডা গলায় বলে, ভালোই তো। জুন হালকা হাসি দিয়ে বলে, তুমি আসো বা না আসো, তোমার সিট রিজার্ভ থাকবে। এরপর শুরু হয় কনসার্ট। জুন মঞ্চে গান গাইছিল আর নুল সেটা ভিডিও করছিল। তার বোন আর ওর বাবা দুজনেই কনসার্টে উপস্থিত ছিল। এদিকে তার মা জানতে পেরে ভীষণ রেগে যায় যে এখানে সবাই জুনের কনসার্টে চলে গেছে। ওদিকে জুনের মামা মাকে অনুরোধ করে বলে, চলো না কনসার্টে যাই, কিন্তু মা জেদ করে না করে দেয়। ব্যাক স্টেজে নুল জুনকে ভিডিও করছিল। জুন হঠাৎ বলে, গতকাল আমি তোমাকে ফোন করেছিলাম, তো ফোনটা কে ধরেছিল? তোমার বয়ফ্রেন্ড ছিল সে, দেখতে কেমন? নুল হেসে বলে, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। জুন হালকা হাসে, চোখে একটা মিষ্টি ঝিলিক নিয়ে। এরপরও আবার স্টেজে ফিরে যায় আর গান গাইতে গাইতে হঠাৎই সে নুলকে মঞ্চে ডেকে নেয়। এইটা দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। এই ঘটনাটা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নুলকে নিয়ে মানুষ হাজারো বাজে কথা বলতে শুরু করে। এই খবরগুলো শুনে জুন বলে, আমি এই সব লোকদের বিরুদ্ধে কমপ্লেন করব। এরপর মিডিয়া নুলকে ঘিরে ধরে, হাজারো প্রশ্ন করে। ওকে বাঁচাতে তাই আর জুন দুজনেই সেখানে পৌঁছে যায় আর ওখানে সেখান থেকে বের করে নিয়ে আসে। জুন বলে, দুনিয়া আমাকে চেনে, কিন্তু তুমি কি পারবে নিজের আইডেন্টিটি সবাইকে জানাতে? ঠিক তখনই মিডিয়া আসে, তাই ভয়ে মুখ লুকিয়ে ফেলে আর জুন এইসবের কোনো পরোয়া না করে নুলকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর তাই নিজের বাবার সঙ্গে দেখা করে বলে, একসময় দুই ভাই ছিল, দুজনে একই মেয়েকে ভালোবাসতো, কিন্তু তাদের বাবার সঙ্গে সেই মেয়ের সম্পর্ক একদমই ভালো ছিল না। তার বাবা এই গল্প শুনে বলে, এটা তো একদম একটা পারফেক্ট ড্রামার কাহিনী।
ওদিকে জুনের গাড়িতে নুল বসেছিল। সে চুপচাপ বলে আমি অনেক ক্লান্ত, আমি মরতে চাই। জুন গাড়ি স্টার্ট দেয়। নুল হঠাৎ বলে আরে না না, আমি তো শুধু এমনি বলেছিলাম। এতটুকু বলে সে গাড়ি থেকে নেমে পাশের দোকান থেকে ড্রিঙ্ক কিনে নেয়। এরপর এক জায়গায় বসে অনেকটা মদ খায় আর জুন পাশে দাঁড়িয়ে থাকে। নুল জুনের ফোন নিয়ে তাইকে কল করে বলে তুমি আমার সঙ্গে এমনটা কিভাবে করলে, আর যখন এমনটাই করার ছিল তাহলে আগে আমার প্রতি এত ভালোবাসা এত কেয়ার কেন দেখালে, সবার সামনে আমাকে রিজেক্ট করলে কেন। তাই চুপচাপ ওর কথা শুনে সে ভয়ে কিছু বলে না, কারণ তখনও তার বাবা তার সামনে দাঁড়িয়েছিল। তাই তার মনে প্রচন্ড দ্বন্দ্ব, কি করবে সে কিছুই বুঝতে পারে না। ওদিকে জুনও ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল। নিউলের কথা শুনে রাগ আর কষ্টে কাঁপছিল। সে বুঝতে পারে নিউল আসলেই তাইকে পছন্দ করে। নিউল বলে আমাকে আরেকটা সুযোগ দাও, আমি নিজেকে প্রমাণ করে দেখাবো। জুন ওর কাছে ফোনটা চায়, কিন্তু নিউল তখনও দিতে চায় না। এরপর জুন রাগে ওর হাত থেকে ফোন ছিনিয়ে নেয় আর পানির মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। নিউল সেই ফোনটা তুলতে গেলে জুন ওকে জোর করে টেনে নিয়ে আসে। জুন চিৎকার করে বলে তুমি কি আমাকে একটুও দেখতে পাচ্ছ না, আমি তোমার জন্য কত কি করছি, তাও কি তুমি আমাকে একটুও ভালোবাসো না কেন? কিন্তু নুল তখনও শুধু তার কথাই বলছিল, কারণ সে অনেক নেশাগ্রস্ত অবস্থায় ছিল। তার থেকে এসব কথা শুনে জুন একেবারে ভেঙে পড়ে আর ওখান থেকে চলে যায়। পরদিন যখন নুলের চোখ খোলে ও দেখতে পায় ও এক অচেনা জায়গায় শুয়ে আছে আর ওর পোশাকও বদলে গেছে। বাইরে বের হতে এক বয়স্ক মহিলার সঙ্গে তার দেখা হয়। নুল বলে আমি কিভাবে এখানে এলাম? মহিলা বলে গত রাতে তুমি প্রচুর মদ খেয়েছিলে, একদম হুঁশে ছিলে না, তখন একটা ছেলে তোমাকে এখানে রেখে গেছে। এরপর নুল প্রশ্ন করে আমার কাপড় কে বদলেছে? বয়স্ক মহিলাটি বলে ওই ছেলেটাই বদলেছে। এই কথাটা শুনে নুল একেবারে শকে চলে যায়। এরপর সে জুনকে খুঁজতে বের হয়, কিন্তু গাড়িতে জুনকে পায় না। তাই সে বাস ধরে ফিরে আসতে থাকে। ফেরার পথেই তার সবকিছু মনে পড়ে যায়। জুন কিভাবে ওকে কাঁধে তুলে এনেছিল, ও শুধু তার নামই নিচ্ছিল। জুন ওর কাপড় বদলাচ্ছিল আর তখনও পর্যন্ত ওর মুখে শুধু তার নামই ছিল। এই সব কথা মনে করে নুলের বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে ওঠে। ঠিক তখনই জুনের ম্যানেজারের ফোন আসে। ম্যানেজার বলে জুন কোথাও নেই, ওর ফোনটাও বন্ধ, তুমি কি জানো ও কোথায়? এই কথা শুনে নুল হতভম্ব হয়ে যায়। সে বলে না, আমি জানি না ও কোথায় আছে। এরপরই তার ফোন আসে। তাই বলে আমার সাথে একটু দেখা করো। নুল মুখ ঢেকে তার সঙ্গে দেখা করতে যায়। মাঝে তখন তার ফোনে জুনের কল আসে। নুল জিজ্ঞেস করে তুমি কি গতকাল কনসার্টে গিয়েছিলে? তাই বলে না, আমি যাইনি। ঠিক তখনই নুলের মাথায় হঠাৎ সব ছবি ফিরে আসে। ওর মনে পড়ে যে গতকাল রাতে জুন ঠিক ওর পাশেই শুয়েছিল। জুন ফিসফিস করে বলছিল কি করব আমি এই পাগল মেয়েটাকে নিয়ে, যে মুখ ফিরে ওদিকে শুয়ে আছে। সে এমন একটা ছেলেকে ভালোবাসে যে তাকে পছন্দও করে না। এখন আমার কি করা উচিত তোমাকে নিয়ে? ছেড়ে দেওয়া উচিত তোমার হালে তোমাকে? এই কথাগুলো মনে পড়তেই নুল তখনই তাইকে সেখানে রেখে জুনকে খুঁজতে বেরিয়ে পড়ে। সে জুনের ম্যানেজারের সাথেও দেখা করে যে সেখানে জুনকে খুঁজতে এসেছিল। তোমার জন্যই জুন কোথাও চলে গেছে, কারণ তুমি তার মন ভেঙে দিয়েছিলে। এরপর নুল আবার সেই মহিলার কাছে ফিরে যায়। সেখানে সে একটা পেইন্টিং দেখতে পায়। নুল সেই মহিলাকে জিজ্ঞেস করে এই পেইন্টিং এর জায়গাটা কোথায়? মহিলাটি বলে এটা তো কাছেরই একটা এলাকা। এই কথা শুনেই নুল নৌকায় করে সেখানে চলে যায়। যখনই সে সেখানে পৌঁছায় সেখানে সে জুনকে দেখতে পায়। সে গিয়ে জুনকে বলে তুমি এখানে একা কি করছো, যেখানে সবাই তোমার জন্য কত দুশ্চিন্তা করছে? একবার এখানে আসার আগে বলে তো আসতে পারতে। আমি অনেক চিন্তায় পড়ে গিয়েছিলাম তোমার জন্য। জুন কিছু না বলে সেখান থেকে চলে যেতে নেয়। নুল তার সামনে চলে আসে আর বলে আমি এত দূরে তোমাকে খুঁজতে খুঁজতে এসেছি, আর তুমি কিছু না বলে এখান থেকে চলে যেতে চাচ্ছ? জুন তবুও কিছু বলে না। নুল তাকে সেখান থেকে যেতে নিষেধ করে আর বারবার তাকে বোঝানোর চেষ্টা করে। সে জুনকে জিজ্ঞেস করে গতকাল রাতে যখন আমি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম তখন আমি তোমাকে কি কি বলেছি? জুন তার কোনো প্রশ্নের উত্তর দেয় না। নুল জুনের সাথে কথাই বলছিল আর ঠিক তখনই তার ফোন আসে। নুল তাইকে বলে আমি তোমাকে পরে কল করছি। এটা বলেই সে কলটা কেটে দেয়। আর এই কথাগুলো জুনও শুনতে পায়। এরপর দেখা যায় জুন আর নুল দুজনই নৌকার ভিতরে ছিল। সেখানে নুল জুনকে মানানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু জুনের উপর তো এইসবের কোনোই প্রভাব পড়ছিল না। নৌকা থেকে নামার পর জুন তার গাড়িতে উঠে বসে। নুলও তার পিছু পিছু গাড়িতে উঠে বসে। জুন বলে গাড়ি থেকে নেমে যাও, কিন্তু নুল তার কথা শুনে না। এরপর জুন নিজেই গাড়ি থেকে বেরিয়ে পড়ে আর একটা ট্যাক্সি নিয়ে সেখান থেকে চলে যায়। আর নুল তো সেখানে দাঁড়িয়ে থাকে। এরপর নুল জুনের ম্যানেজারকে কল করে তার সাথে সেখান থেকে চলে আসে। ওদিকে জুন ট্যাক্সি ড্রাইভারের ফোনটা নিয়ে তার মার নাম্বারে কল করে। সে তার মাকে বলে আমি ভালোভাবেই জানি আমি নিখুঁত শুনে তুমি আমাকে নিয়ে চিন্তা করেছো। মা বলে কে বলেছে? আমি তোমাকে নিয়ে একদমই চিন্তা করিনি। এটা বলেই সে কলটা কেটে দেয়। এরপর আঙ্কেল তার কাছ থেকে ফোনটা নিয়ে জুনকে আবার কল করে।
জুনের মা তাকে কল কাটতে বলে, কিন্তু আঙ্কেল বাইরে এসে জুনকে জিজ্ঞেস করে খবরে যে মেয়েটা এসেছে সেই মেয়েটা আসলে কে। আমার মনে হয় সেই মেয়েটা তোমার টাকার পিছনে পড়েছে। জুন একটু হেসে বলে, এমন কোনো ব্যাপার না, আপনি টেনশন করবেন না। এরপর তার মা তার হাত থেকে ফোনটা নিয়ে নেয় আর জিজ্ঞেস করে সেই মেয়েটার ব্যাপারে। জুন বলে, এমন কোনো ব্যাপার না, আমি মেয়েটাকে খুব পছন্দ করি। ওদিকে জুনের ম্যানেজার নিউলকে বলছিল, আমার মনে হয় জুন তোমাকে আসলেই খুব পছন্দ করে। সে তো তোমার জন্য তার প্রিয় কুকুরটাকেও বাইরে রেখে দিয়েছে যাতে তোমার কোনো সমস্যা না হয়। এই কথাগুলো শুনে নিউল কিছুটা অবাক হয়ে যায়। এরপর জুন যখন তার বাড়ির সামনে আসে, সে দেখতে পায় মিডিয়ার লোকজন তার বাড়ির সামনে একদম ভিড় করে রেখেছে। এই জন্য জুন বাড়ির পিছনে দরজা খুলে বাড়ির ভিতরে প্রবেশ করে আর প্রথমেই তার প্রিয় কুকুরটার সাথে দেখা করে। আর ঠিক তখনই তার শরীর আবার খারাপ হতে শুরু করে। সে কোনো মতে তার রুম পর্যন্ত গিয়ে এই পেন কিলার গুলো নিয়ে নেয়। অন্যদিকে আমরা দেখতে পাই তায়ের মার একটা সেক্রেটারি এসে তায়ের মাকে ইনফর্ম করে যে জুনের সিরিয়াস একটা অসুখ হয়েছে। তায়ের মা জিজ্ঞেস করে, জুন কি এই ব্যাপারে মিডিয়াকে বলেছে বা তার আশেপাশে কাউকে? সেক্রেটারি বলে, না, সেই ব্যাপারে কাউকেই কিছু বলেনি, এমনকি তার কাছে এখন খুবই কম সময় আছে। এরপর আমরা দেখতে পাই কিছুক্ষণ পর যখন জুনের অবস্থা কিছুটা ভালো হয়, সে তার রুম থেকে বাইরে বের হয়ে আসে। সে রুম থেকে বের হয়ে দেখতে পায় নুয়েল রান্নাঘরে কিছু একটা রান্না করছে। জুন দেখে নুয়েল রান্নাঘরে ওর জন্য খাবার বানাচ্ছে। হঠাৎ ওর হাতটা ছুরি দিয়ে কেটে যায়। জুন তাড়াতাড়ি ওর হাতটা ধরে পানি দিয়ে ধুয়ে দেয়। নুয়েল বলে, আপনার ম্যানেজারই আমাকে পিছনের দরজা দিয়ে ঢুকতে বলেছিল। পরে দিয়ে সে জুন বাড়ির সব লাইট অফ করে দেয় যাতে বাইরে থেকে রিপোর্টাররা বুঝতে না পারে ভিতরে তারা আছে। নোয়েল তখন তাকে একটা ভূতের গল্প শোনাতে শুরু করে আর বলে, শুনেছি তুমি নাকি হরর স্টোরি শুনলেই ভয় পাও। জুন তখন স্বাভাবিক হয়ে বলে, তোমার ঠিক পিছনেই তো একটা ভূত দাঁড়িয়ে আছে। এইটা শুনে নোয়েল ভয়ে চমকে ওঠে আর সোফায় বসে পড়ে। জুন হঠাৎ করে লাইট অন করে দিয়ে জোরে হাসতে থাকে। রেগে গিয়ে নোয়েল বলে, এখন তুমি আমার মজা উড়াবে? তখন হঠাৎ করেই জুন একদম সিরিয়াস হয়ে যায়। সে ধীরে বলে, আমি অনেক চেষ্টা করেছি তোমার থেকে দূরে থাকতে, কিন্তু এখন ফাইনালি ডিসাইড করে ফেলেছি আমি তোমার সাথেই থাকবো। এরপর দুজনে একসাথে ডিনার করে। নোয়েল জিজ্ঞেস করে, তুমি হঠাৎ এভাবে বদলে গেলে কিভাবে? আমাকে মেনে নিলে? তোমার কোনো টুইন ভাই আছে নাকি? যাই হোক, তার রান্না করা খাবারটা একদম বাজে হয়েছিল, তবুও জুন পুরোটা খেয়ে নেয়। এদিকে তাই জুনের বাড়ির বাইরে আসে নোয়েলকে খুঁজতে। জুন সিকিউরিটি ক্যামেরা ওকে দেখতে পায়। সে সাথে সাথে ক্যামেরা বন্ধ করে দেয় আর নোয়েলকে কাজে ব্যস্ত করে রাখে। এরপর সে নিজে বাইরে গিয়ে তাইয়ের সঙ্গে দেখা করে। তাই বলে, আমি জানি আমি ওর যোগ্য না, কিন্তু তুমি কি আমার একটু হেল্প করবে? ঠিক তখনই নোয়েল বাইরে চলে আসে আর জুনকে জিজ্ঞেস করে, নিউজে দেখাচ্ছে তুমি তোমার কো অ্যাক্ট্রেস চাওনার সাথে ডেট করছো, তাহলে এটা কি সত্যি? তুমি কি আসলে আমাকে ঢাল হিসেবে ব্যবহার করছো যাতে ওই অ্যাক্ট্রেসের সাথে তোমার কোনো স্ক্যান্ডেল না হয়? জুন তো পুরোই হতবাক হয়ে যায়। ও এইসব ব্যাপারে কিছুই জানতো না। আসলে পুরো ব্যাপারটাই ছিল তার বসের প্ল্যান। ওই বস ইচ্ছে করেই জুনের নাম আরেকজন অ্যাক্ট্রেসের সাথে জুড়ে দিয়েছিল যাতে জুনের পপুলারিটি বাড়ে। জুন তখন বলে, আমি কিছুই বুঝতে পারছি না, তুমি কি বলছো? নোয়েল খুব রেগে যায়। জুন বোঝানোর চেষ্টা করে, কমপক্ষে আমার কথা শোনো, অন্য কারো না। কিন্তু নোয়েল কিছুই শোনে না। যখন ও চলে যেতে চায়, জুন ওর হাত ধরে বলে, আই লাভ ইউ। নোয়েল বলে, আমি জানি তুমি খুব ভালো একজন অ্যাক্টর, এখন অ্যাক্টিং করা বন্ধ করো। এরপর বলে, আমরা দুইজন আলাদা দুনিয়ার মানুষ, আমাদের আলাদা থাকাই উচিত ছিল। ভুলটা আমার যে আমি তোমার এত কাছে চলে এসেছিলাম। এই বলেই নোয়েল ঘুরে যায়, কিন্তু জুন হঠাৎ করে তাকে চুমু খায়। তবুও নোয়েল চুপচাপ চলে যায়। বাইরে দাঁড়িয়ে থাকা তাই তাদের সবগুলো কথা শুনে ফেলে। নোয়েল যখন বাড়ি ফিরছিল তাই ওর পিছু নেয়, কিন্তু কিচ্ছু বলে না। পরের দিন টিভিতে চাওনা জুনের সাথে নিজের সম্পর্ক নিয়ে কথা বলছিল। এইটা দেখে নোয়েলের বান্ধবী খুব রেগে যায়। সে বলে, তুমি কি সত্যিই জানতে না জুন এতদিন যাবত ধরে তোমাকে ইউজ করছিল? নোয়েল বলে, না, আমি কিছুই জানতাম না। ওদিকে জুনের টিমও ওই একই ইন্টারভিউ দেখছিল। জুনের বস বলে, ওর অ্যাক্টিং তো এখন আরো ভালো হয়ে গেছে। তখনই আমরা স্পষ্ট বুঝতে পারি সেই পুরো ঘটনাটা প্ল্যান করেছিল যাতে করে জুনের নামডাক আরো বেড়ে যায়। এরপর জুন নোয়েলের ভাইয়ের সঙ্গে দেখা করে। জুন বলে, আমি জানি তোমার বোন শুধু তোমার কথাই শুনবে, দয়া করে তাকে বলো যেন আমার উপর বিশ্বাস করে। কিন্তু নোয়েলের ভাই একটা কথাও না বলে চলে যায়। এদিকে তাই অফিসে থাকে। ওর অ্যাসিস্ট্যান্ট বলে, একদিকে তোমার ইউনানের সঙ্গে এঙ্গেজমেন্ট হতে চলেছে আর অন্যদিকে তুমি গরিব সেজে নোয়েলের সাথে দেখা করছো। ভেবেছো একবারও যদি নোয়েল জেনে যায় তুমি আসলে ধনী আর এতদিন যাবত মিথ্যা বলছিলে, তাহলে ও তোমাকে কতটা ঘৃণা করবে? তাই ভালো হবে যদি তুমি নিজেই সত্যটা বলে দাও। পরের দৃশ্যে দেখা যায় জুন আর তাই দুজনে নোয়েলের বাড়িতে আসে। তাই নোয়েলের জন্য আইসক্রিম নিয়ে আসে। নোয়েল যখন সেটা খেতে নেয়, জুন সামনে এসে সেই আইসক্রিমটা নিজেই খেয়ে ফেলে। রেগে নোয়েল বলে,
তোমরা এখন যাও, আমি নিজেই খেয়ে নেব। কিন্তু ওরা যায় না, তাই নোয়েল নিজেই জায়গা ছেড়ে চলে যায়। ও চলে যাওয়ার পর জুন তার হাতে থাকা দামি ঘড়িটা দেখে ওর হাত ধরে জিজ্ঞেস করে, এত দামি ঘড়ি পরো কিন্তু জামা কাপড় এত অদ্ভুত কেন? আসলে তুমি কে? তাই ঠান্ডা গলায় বলে, আমার পরিচয় তোমাকে জানানোর দরকার বলে মনে হয় না। ঠিক তখনই তার বোনের ফোন আসে। সে জানায় মার অ্যাক্সিডেন্ট হয়েছে। এই শুনে তাই দৌড়ে হাসপাতালে যায়, যেখানে ইউনান আগেই উপস্থিত ছিল। তাকে সেখানে দেখে তাই রেগে চিৎকার করে ওঠে। তখন ওর বোন এসে বলে, যদি ও এখানে না থাকতো তাহলে মা আজ বেঁচে থাকতো না। ওর কারণে মায়ের জীবন বাঁচানো গেছে। অন্যদিকে জুন নোয়েলকে খুঁজছিল। একটা রেস্টুরেন্টে ওকে দেখে বাইরে দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে থাকে। নোয়েল খাওয়া শেষ করে বের হলে জুনাকে লিফট অফার করে। নোয়েল বলে, আমাকে হাসপাতালে নামিয়ে দাও। জুন হালকা গলায় বলে, একদিন আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব, আর কখনো ফিরে আসবো না। নোয়েলের পেটে তখন খাবার খারাপের কারণে প্রচণ্ড ব্যথা শুরু হয়। তখন জুন তাকে নিজের মায়ের কাছে নিয়ে যায়। জুনের মায়ের কাছে বাড়িতে বানানো অনেক ওষুধ ছিল। জুন বলে, মা ওর চিকিৎসা করো। জুনের মা নোয়েলের চিকিৎসা করে। ওদিকে তায়ের মা ডাক্তারের সাথে কথা বলছিল। সে বলে, তুমি কি আমার স্বামীকে মিথ্যা বলতে পারবে যে আমার সার্জারি কিছুদিন পর হবে, আর ততদিন ওনাকে আমার যত্ন নিতে হবে? ডাক্তার তাই করে, আর তার বাবাকে একই কথা বলে। সে এমনটা করছিল যাতে তার বাবার পুরো অ্যাটেনশন তার উপরে থাকে। এরপর তার ফোনে একটা মেসেজ আসে। নোয়েল লিখেছে, আজ আমার সাথে নুডলস খাবে? তাই খুশিতে সাথে সাথে বেরিয়ে পড়ে নোয়েলের সাথে দেখা করতে। পথে যেতে যেতে ওর বাবার ফোন আসে। তাই কোনো উপায় না পেয়ে এইবারও আগে বাবার কাছে চলে যায়। এর মধ্যে নোয়েল একা বসে তার জন্য অপেক্ষা করতে থাকে। অন্যদিকে জুনের বস আর ম্যানেজার ওর কাছে আসে। দুজনে মাথা নিচু করে ক্ষমা চায় সেই ভুল নিউজটা ছড়ানোর জন্য। কিন্তু জুন কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। এদিকে নোয়েল তখনও তার অপেক্ষায় বসেছিল। জুন বিছানায় শুয়ে থাকে। হঠাৎ নোয়েলের ফোন আসে। নোয়েল বলে, আমার সাথে দেখা করবে? এইটা দেখেই জুন সঙ্গে সঙ্গে উঠে পড়ে আর নিজে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ওর সঙ্গে দেখা করতে। নোয়েল সামনে এসে দাঁড়ায়, কিন্তু হঠাৎ জুনের মাথা ঘুরতে শুরু করে। এই অবস্থায় জুন নিজের শরীরকে উদ্দেশ্য করে বলে, তুমি যদি ভাবো আমি হার মেনে যাব তাহলে ভুল ভাবছো। আমি এবার পিছু হটবো না, আমি নোয়েলের সাথে দেখা করবই। জুন নিজেকে অনেক কষ্টে সামলে নেয়। ধীরে ধীরে এগিয়ে গিয়ে নোয়েলকে জড়িয়ে ধরে। তার কাছে মনে হয় সবকিছু ফেলে তুমি শুধু আমার কাছে চলে এসো, আমি তোমাকে কখনো হারাতে চাই না। এরপর একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। যখন নোয়েল জুনের মার কাছে চিকিৎসার জন্য এসেছিল, তখন জুনের মা বলেছিল, জুন অনেক বছর ধরে তোমার জন্য অপেক্ষা করছে। তার মানে হলো জুন সেই শুরু থেকেই নোয়েলকে খুব ভালোবাসে। সে নোয়েলকে বিরক্ত করত যাতে করে সে তার কাছাকাছি থাকতে পারে। এরপর নোয়েল একা বসে এইসব কথাই ভাবতে থাকে। তার মার কথাগুলো শুনে অবশেষে নোয়েল জুনকে ফোন করে আর বলে, আমি ঠিক করে ফেলেছি, তোমাকে একটা সুযোগ দেব। আর এই কথাটা জানানোর জন্যই সে তার সাথে দেখা করতে চেয়েছিল। অন্যদিকে তাই সেই রেস্টুরেন্টে আসে যেখানে প্রায়ই নোয়েল আসতো। ও রেস্টুরেন্টের মালিককে একটা বড় চেক দিয়ে বলে, নোয়েল যা চাইবে কিছুতেই না করো না, আমি ওর সামনে আর আসবো না, আমি ওর জীবন থেকে দূরে চলে যাচ্ছি। ওদিকে জুন তখনও নোয়েলকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে, কারণ তার শরীরের অবস্থা এতটাই খারাপ যে ঠিকমতো দাঁড়াতেও পারছিল না সে। নোয়েল হেসে বলে, তুমি কি পুরো রাত এভাবেই দাঁড়িয়ে থাকবে? জুন বলে, আইডিয়াটা কিন্তু খারাপ না। এরপর জিজ্ঞেস করে, তুমি ফোনে কি বলছিলে? এটা শুনে নোয়েল বিভ্রান্ত হয়ে যায়। জুন তার দিকে তাকিয়ে বলে, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। এই কথা শুনে নোয়েল কিছুটা লজ্জা পায় আর তার মুখ লুকাতে থাকে। তার অনেক লজ্জা লাগছিল। এটা দেখে জুন বলে, এখন তো তোমাকে আরো প্রিটি লাগছে। নোয়েল তাকে সেখানে রেখে চলে যেতে চায়। তখন জুন পিছন থেকে বলে, কাল দেখা হবে, পরশুও, আর প্রতিদিন দেখা হবে। এখানে জুন অনেক খুশি ছিল। পরের দিন জুনের শুটিং চলছিল। সেখানে তার কো স্টার চাওনা উপস্থিত ছিল। শুট শেষ হতেই রিপোর্টাররা জুন আর চাওনাকে ঘিরে ফেলে। যখন ওদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করে, জুন স্পষ্টভাবে বলে দেয়, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, আমরা শুধু একসাথে কাজ করছি, এর বেশি কিচ্ছু না। কিন্তু এবার রিপোর্টাররা নোয়েলকে প্রশ্ন করতে থাকে যে জুন আর তার মধ্যে কিছু চলছে কিনা। নোয়েল মিথ্যা বলে। সে বলে, আমার তো অন্য কেউ পছন্দ আছে, জুনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। পরের দিন সে নোয়েল গাড়িতে বসেছিল। হঠাৎ জুন এসে জিজ্ঞেস করে, সত্যি তোমার অন্য কেউ পছন্দ আছে? নোয়েল শান্তভাবে বলে, তুমি বুঝো না, আমি ওটা বলেছি শুধুমাত্র তোমাকে বাঁচানোর জন্য। আমি যদি এমনটা না বলতাম তাহলে রিপোর্টাররা তোমাকে প্রশ্ন করতে করতে পাগল করে ফেলতো। এই সময় তার মা এক লোকের সঙ্গে দেখা করে। এখানে লোকটা বলে, আমি জানি তাই আসলে মিস্টার চো এর ছেলে না, আমি এখনই মিস্টার চোকে এই সব কিছু বলে দিব, এমনকি এটাও বলে দিব যে তার আসল ছেলে হলো জুন। এই কথা শুনে তার মা ভয়ে লোকটাকে টাকা দিয়ে বলে,
চুপ থাকো, কাউকে কিছু বলো না। কিন্তু বাইরে বেরোতেই তাই পুরো কথাটা শুনে ফেলে। তাই বলে, মা বাবাকে সত্যটা বলে দাও। মা কাপা গলায় বলে, যদি আমি তোমার বাবাকে সব বলে দেই উনি আমাদের ছেড়ে চলে যাবেন। তাই বলে, একবার সত্যটা বলেই দেখো না মা, আমি জানি উনি তোমাকে মাফ করে দেবেন। মা চুপচাপ বলে, তোমার আসল বাবাও আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল, এখন যদি এই সত্য কথাটা বলি তোমার বাবাও চলে যাবে। এরপর বলে, আমাকে শুধু 3 মাস সময় দাও, আমি সব কিছু ঠিক করে দেব। তাই অবাক হয়ে জিজ্ঞেস করে, 3 মাসে এমন কি বদলে যাবে? মা হালকা গলায় বলে, কারণ এই 3 মাসে জুন মারা যাবে। ওই সময় সে তাইকে জুনের অসুখের কথা জানিয়ে দেয়। তাই সবটা জেনে হতবাক হয়ে যায়। অন্যদিকে নোয়েল জুনকে নিয়ে একটা ডকুমেন্টারি বানাচ্ছিল। সে জুনকে জিজ্ঞেস করে, তুমি তোমার বাকেট লিস্ট নিয়ে কি ভেবেছ? তোমার প্রথম ইচ্ছে কি? জুন হাসতে হাসতে বলে, আমার প্রথম ইচ্ছে হলো তোমার মুখ থেকে একটা আই লাভ ইউ শোনা। এটা শুনে নোয়েল ক্যামেরা বন্ধ করে দেয় আর বলে, এইসব বকবক করো বন্ধ করো। জুন আবার বলে, তুমি কি আজকে তোমার চুল ধাওনি? যার উপর তোমার ক্রাশ আছে তার সামনে তুমি এমনভাবেই চলে এলে? নোয়েল বলে, আমি তো রোজ চুল ধুই। জুন তখন মজা করে বলে, মানে তুমি আমাকে ভালোবাসো আর আমাকে ইমপ্রেস করার জন্য প্রতিদিন চুল ধুয়ে আসো, তাই তো? নোয়েল রেগে যায়, ব্যাগ গুছিয়ে বলে, আমি শুট বন্ধ করছি, আজ আর কাজ করব না। জুন আজ পুরো পাগল হয়ে গেছে, কি সব আজে বাজে কথা বলছে। এরপর দেখা যায় শুটিং চলাকালীন সময়ে জুনের একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়। জুনের ম্যানেজার দৌড়ে নোয়েলের কাছে এসে বলে, জুনের অ্যাক্সিডেন্ট হয়েছে। সে নোয়েলকে একটা গাড়িতে তোলে আর বলে, এই গাড়িটাই তোমাকে জুনের কাছে নিয়ে যাবে। নোয়েল খবরটা পেয়ে ভয়ে কাঁপতে থাকে। ড্রাইভারকে জিজ্ঞেস করে, জুনের কি অনেক আঘাত লেগেছে? ড্রাইভার বলে, হ্যাঁ কিছুটা তাই। এরপর ড্রাইভারটা বলে, চলো আগে 1 কাপ কফি খেয়ে আসি। এই শুনে নোয়েল রেগে ফেটে পড়ে। সে বলে, তুমি কি পাগল নাকি? একজনের জীবন বিপদে আর তুমি এখন কফি খেতে চাও? আমাকে এখনই হসপিটালে নিয়ে চলো। সে ড্রাইভারকে ধমকাতে থাকে, বলে, আমাকে হসপিটালের ঠিকানা দাও, গাড়ির চাবি দাও, আমি নিজেই সেখানে চালিয়ে যাব। আমার ওর সাথে কিছু খুব জরুরি কথা আছে। ঠিক তখনই গাড়ির বাইরে জুন বেরিয়ে আসে। হেসে বলে, তুমি আমার জন্য এত চিন্তা করছো কেন? আর কি এমন কথা বলতে চেয়েছিলে? নোয়েল রেগে গিয়ে ওর পায়ে লাথি মেরে আর সেখান থেকে চলে যেতে চায়। জুন ওর পিছনে এসে বলে, তুমি আমার জন্য কেয়ার করো তাই না? তাহলে কেন মানতে চাও না তুমিও আমাকে ভালোবাসো? নোয়েল কিছু না বলেই হাঁটতে থাকে। হঠাৎ ওর পা পিছলেও পড়ে যায়। জুন তাড়াতাড়ি ছুটে এসে জিজ্ঞেস করে, তোমার কোথাও লেগেছে? নোয়েল অবাক হয়ে তার দিকে তাকায়। চিন্তা করতে থাকে জুন নিজে প্রচন্ড ব্যথায় আছে, অথচ চিন্তা করছে শুধু ওর জন্য। ওর চোখে পানি চলে আসে আর সে ধীরে জুনকে চুমু খায়। নোয়েল বলে, আমি তোমাকে পছন্দ করি। জুনও তাকে চুমু খায়। পরের দিন জুনের ম্যানেজার ওর মাকে জুনের কাছে নিয়ে আসে। জুন তখন নিজের অসুখের অজুহাতে বলে, একটা বড় অ্যাওয়ার্ড ফাংশন আসছে মা, সবাই প্রস্তুতিতে ব্যস্ত। ওদিকে নোয়েল তখন জুনের বায়োগ্রাফি এডিট করছিল। ম্যানেজার এসে তখন বলে, তুমি ফাংশনে যাচ্ছ না? নোয়েল বলে, হ্যাঁ যাবো তো। সে সাজগোজ করে ফাংশনে যায়। অনেক বড় বড় তারকা সেখানে উপস্থিত ছিল। ঠিক তখনই ওর ভাইয়ের ফোন আসে। সে বলে, আজ বাড়ি একটু তাড়াতাড়ি চলে এসো। নোয়েল বলে, না আজকে আসতে একটু দেরি হবে। হঠাৎ তার বান্ধবী ফোনটা কেড়ে নিয়ে বলে, তুমি ভুলে গেছো আজকে কি দিন? নোয়েল বলে, না আজ আমার ভাইয়ের জন্মদিন, না আমার। তাহলে আজকে কিসের দিন? বন্ধু একটু চমকে গিয়ে বলে, আজ তোমার বাবার মৃত্যুবার্ষিকী। এই শুনে নোয়েলের পা থেমে যায়, চোখ ভেজে ওঠে। অন্যদিকে তার বোন গোপনে সবাইকে নিয়ে জুনের অ্যাওয়ার্ড ফাংশনে আসে, কারণ সে জুনের অনেক বড় একটা ফ্যান। এইদিকে নোয়েল একটা জায়গায় তার বাবার জন্য কিছু খাবার আর ফুল সাজাচ্ছিল। ঠিক তখনই একটা বিড়াল এসে সেই খাবার খেতে শুরু করে। নোয়েল ওটাকে তাড়াতে চায়। হঠাৎ তার বোন সেখানে এসে নোয়েলকে চিনে ফেলে। সে রেগে গিয়ে বলে, তুমিই না সেই গোল্ড ডিগার মেয়েটা যে টাকার জন্য জুনের পিছনে লেগে আছে? নোয়েল ওর কথা পাত্তা না দিয়ে বলে, তোমার বিড়ালটা কি করেছে দেখো। তার বোন বলে, আমি এর জন্য টাকা দিয়ে দিব। এটা বলেই সে একটা নোট ছুঁড়ে ফেলে। এরকম বেয়াদবি দেখে নোয়েলের খুব রাগ ওঠে। সে হালকা করে ওর মাথায় একটা চড় মারে আর বলে, নিজেকে খুব বড় ভাবছো নাকি? ঠিক তখনই পিছন থেকে তার বাবা চলে আসে। তাকে দেখে নোয়েলের চোখ ছলছল করে ওঠে। নোয়েল তাকে চিনে ফেলে। তাকে দেখে নোয়েলের সব পুরনো কথা মনে পড়ে। নোয়েল তাকে জিজ্ঞেস করে, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? কিন্তু সে তাকে একদমই চিনতে পারে না। নোয়েল বলে, আজ আমার বাবার মৃত্যুবার্ষিকী। এই কথা শুনে তার বাবা ওকে একটা চেক এগিয়ে দেয়। ঠিক তখনই সেখানে জুন চলে আসে। সে চেকটা নিচে ফেলে দেয় আর বলে, আগে নোয়েলের কাছে মাফ চাও। ওর বাবা রেগে গিয়ে বলে, আগে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা শেখো, তারপর কাউকে মাফ চাইতে বলো। এটা বলেই সে তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারা সেখান থেকে চলে যেতেই নোয়েলের নিচে পড়া টাকাটা তুলতে যায়। জুন ওকে থামায় আর সেই টাকাটা ছিঁড়ে ফেলে দেয়। নোয়েল আবার সেই টাকাটা তুলে নেয়। জুন বিরক্ত হয়ে বলে, তুমি কি রাস্তায় গিয়ে টাকা কুড়ানো কোনো ভিখারি হয়ে গেছো? নোয়েল শান্তভাবে বলে, হ্যাঁ তুমি জানো না একসময় তুমিই তো আমাকে এভাবে টাকা দিতে।
এরপর জুন রাগে নিজের মেকআপ রুমে চলে যায় আর কোটটা খুলে ফেলে। মাকে ফোন করে বলে, আমি আসলে কি ভুল করেছি মা? আমি তো শুধু সেটাই হয়েছি যেটা আমি হতে চেয়েছিলাম, একটা সেলিব্রিটি। কিন্তু তোমার তো চাওয়া ছিল আমি যেন একজন লয়ার হই। এর জন্য 5 বছর ধরে তুমি আমাকে শুধু ঘৃণাই করে আসছো। তুমি কেন বুঝতে পারো না আমি লয়ার হওয়ার কোনো যোগ্যতাই রাখি না? কিন্তু তুমি কখনোই আমার কথা শুনতে চাওনি। এইগুলো শুনে রুমের সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। ঠিক তখন মা শান্ত গলায় বলে, তোমার মধ্যে সেই যোগ্যতা ছিল। মনে করো যেদিন তুমি এক মেয়েকে দুষ্ট ছেলেদের হাত থেকে বাঁচিয়েছিলে। জুন বলে, আমি এই অ্যাওয়ার্ডটা নিব না। ওর ম্যানেজার ওকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু জুনের সিদ্ধান্ত বদলায় না। এদিকে নোয়েল গাড়িতে বসেছিল পার্কিংয়ে। ঠিক তখন ওর চোখ পড়ে সেই লয়ারের দিকে, অর্থাৎ মিস্টার চুয়ের দিকে, যার জন্য একসময় ওর বাবা ন্যায় বিচার পায়নি। নোয়েল সেই লোকটাকে তার চোখের সামনে হাসতে দেখে আরো ক্ষোভে ফেটে পড়ে। ওর চোখে ভেসে ওঠে পুরনো স্মৃতি। রাগে সে গাড়িটা স্টার্ট দেয়, স্পিড বাড়িয়ে দেয়। জুন হঠাৎ সবটা দেখতে পেয়ে দৌড়ে গিয়ে নিজের বাবাকে ঠেলে সরিয়ে দেয়। ফলে বাবার কিছু হয় না, কিন্তু নোয়েলের ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয়। জুন দৌড়ে গিয়ে ওকে কোলে তুলে হাসপাতালে নেয়। ওর বাবাও হতবাক হয়ে ভাবতে থাকে, এই মেয়েটা আমাকে মারতে চেয়েছিল কেন? তখন তাই হাসপাতালে আসে জুনের কাছে, তাকে ধন্যবাদ জানায় তার বাবাকে বাঁচানোর জন্য। আর তখনই জানায় তার আসল পরিচয়। তাই বলে, আমি মিস্টার চুয়ের ছেলে। এর পরের দৃশ্যে দেখা যায় জুন একটা ট্রিপ প্ল্যান করছিল। নোয়েল জিজ্ঞেস করে, এই ট্রিপটা শুধু 3 মাসের জন্য কেন? আরো বেশি কিছু দিনের জন্য যেতে পারতাম না? জুন বলে, আগামীবার এর থেকেও বড় ট্রিপে যাব। এরপর ওকে আলতো করে চুমু খায়। এরপর দুজনে পার্কিং এ আসে। জুন তার গাড়ি আনতে যায়, আর হঠাৎই সেখানে ওর শরীর খারাপ হতে থাকে। ঠিক তখনই মিস্টার চুয়ের কথায় পুলিশ সেখানে আসে আর নোয়েলকে গ্রেপ্তার করে নিয়ে যায়। জুন উঠার অনেক চেষ্টা করে, তো ওর অবস্থা এতটাই খারাপ থাকে যে ও দাঁড়াতেও পারছিল না। তবুও কিছুক্ষণ পর জোর করে উঠে পড়ে। পুলিশের গাড়ির পিছনে দৌড়ায়, কিন্তু গাড়িটা থামাতে পারে না। সে কোনোভাবে বাড়ি ফিরে গিয়ে ওষুধ খায়। তখনই ম্যানেজার এসে ওকে ঘরে তালা দিয়ে বন্দি করে দেয়। সে বলে, তুমি নিজের জীবন ওই মেয়ের জন্য নষ্ট করে ফেলছো, আর আমি তা হতে দেব না। অন্যদিকে দেখা যায় নোয়েলকে ভয়ঙ্করভাবে জেরা করা হচ্ছিল। তাই প্রচন্ড রেগে যায় তার মায়ের উপর, কারণ তিনি নোয়েলকে জেলে পাঠিয়েছেন। তাই বলে, এত কিছু করার পরও তোমার মন ভরেনি? ওর পিছনে এখনো কেন পড়ে আছো? তাদের দুজনের সবগুলো কথা শুনে তার বাবা একদম থমকে যায়। সে মনে মনে ভাবতে থাকে, নোয়েল নামটা আমি আগেও শুনেছি কোথাও। এদিকে নোয়েলের ভাই জুনের বাড়ির বাইরে এসে কান্না করতে করতে বলে, তুমি আমাদের শেষ আশা। তুমি একমাত্র পারো জুন আমার বোনকে বাঁচাতে। জুনের চোখেও পানি, কিন্তু সে তো কিছুই করতে পারছিল না। এরপর ও নিজের লয়ারকে ফোন করে এই কেসটা নিতে বলে, কিন্তু তার লয়ার স্পষ্ট বলে দেয়, শুধু আমি কেন, কোনো লয়ারই এই কেস নেবে না। এরপর জুন কোনো উপায় না পেয়ে তার মাকে ফোন দেয়। মা সাথে সাথে সেখানে আসে। ভিতরে ঢুকে ছেলের অবস্থা দেখে সে রেগে যায়। ম্যানেজারকে বলে, ওকে এখনই হাসপাতালে নিতে হবে। কিন্তু জুন তখনও একই কথা বলে যাচ্ছিল, আমাকে আগে ওর কাছে যেতে হবে, আমাকে আগে নোয়েলের সাথে দেখা করতে হবে। অন্যদিকে নোয়েল জেলে একা বসেছিল, ভীষণ খারাপ লাগছিল ওর। নোয়েল কল্পনা করতে থাকে ওর বাবাকে, যেন তার বাবাই তাকে সাহস দিচ্ছে এই বিপদ মোকাবেলা করার জন্য। এদিকে জুনের আঙ্কেল ম্যানেজারকে চিৎকার করে বলে, তুই যদি আমার ছেলে না হতিস তাহলে এখনই তোকে চাকরি থেকে বের করে দিতাম। জুনের এমন অবস্থা ছিল আর তুই ওকে ঘরে বন্দি করে রেখেছিলি। ম্যানেজার বলে, আমার কি করার ছিল বলুন? ও তো শুধু ওই মেয়েটাকেই বাঁচাতে চাচ্ছিল। এটা সেই মেয়ে যে কিনা মিস্টার চুইকে মারতে চেয়েছিল। এই কথা শুনে আঙ্কেল একদম চুপ হয়ে যায়। সে বুঝতেই পারছিল না নোয়েল কেন মিস্টার চুইকে মারতে চাইছে। অন্যদিকে জুনের মা ওকে থামানোর চেষ্টা করে। জুন পড়ে যেতে যেতে বলে, আমাকে ওর সাথে দেখা করতেই হবে মা, আমাকে ওর সাথে কথা বলতে হবে। সে চিৎকার করে কাঁদতে থাকে, বলে, যদি তুমি আর বাবা আলাদা না হতে তাহলে বাবা আজ এই দুর্নীতির জালে জড়াতেন না, সব দোষ তোমার। জুন এই একই কথা বারবার বলছিল চিৎকার করে। তখন আঙ্কেল রেগে এসে বলে, তোমার মা তোমার জন্য এত কিছু করেছে আর তুমি এভাবে তার সাথে কথা বলছো? যাওয়ার সময় বলে, যদি তুমি তোমার মাকে আরো কষ্ট দাও তাহলে এর থেকে সবচেয়ে বড় কষ্ট তোমারই হবে। পরের দৃশ্যে দেখা যায় জুন জেলে নোয়েলের সাথে দেখা করতে এসেছে। নোয়েল বলে, আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম, এত দেরি করলে কেন আসতে? আমি ঠিক জানি না আমার তখন কি হয়েছিল, কিন্তু এখন আমি সবকিছু ভুলে যেতে চাই, একটা নতুন শুরু করতে চাই তোমার সাথে। জুন বলে, চলো আমাদের অসমাপ্ত ট্রিপটা এবার শেষ করি। এরপর সে নোয়েলকে সমুদ্র তীরে নিয়ে যায়। ওরা অনেকক্ষণ ধরে সেখানে কথা বলে, হাসে। নোয়েল তার বুকে এসে তাকে জড়িয়ে ধরে আর তার চোখ বেয়ে ধীরে ধীরে অশ্রু গড়িয়ে পড়ে। আর ঠিক এখানেই নোয়েলের স্বপ্নটা ভেঙে যায়। সে আবারও চোখ খুলে দেখে এখনো সে জেলের ভেতরেই আছে। পরের দিন তার ভাই আর বন্ধুরা দেখা করতে আসে তার সাথে। নোয়েল তাদের সামনে হাসে মজা করে যাতে কেউ চিন্তা না করে, কিন্তু জেলে ফিরে আসার পরপরই তার মুখটা আবার নিস্তেজ হয়ে যায়।
ওদিকে জুনের অবস্থা আরো খারাপ হচ্ছিল। সে খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিয়েছিল। তার মা ভীষণ চিন্তায় পড়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় তে আর তার বাবা কথা বলছে। তে বলে, প্লিজ নোয়েলকে জেল থেকে বের করতে সাহায্য করুন। বাবা সরাসরি জিজ্ঞেস করে, তুমি কি তাকে পছন্দ করো? তে বলে হ্যাঁ। বাবা আবার জিজ্ঞেস করে, কখন থেকে? তে বলে, তখন থেকেই যেদিন আপনি আর মা ওর জীবনটা নষ্ট করার পরিকল্পনা করেছিলেন। বাবা তেকে বোঝানোর চেষ্টা করে, কারো জন্য এত বেশি আবেগপ্রবণ হওয়া ঠিক নয়। তে বলে, কিন্তু আপনারা যা করেছেন সেটাও ভুল ছিল। এটা শুনে বাবা রেগে গিয়ে বলে, তাহলে যাও পুরো দুনিয়াকে বলে দাও তোমার বাবা মা ভুল করেছে। যদি এটা বলার সাহস না থাকে তাহলে চুপ করে থাকো। ওদিকে জুনের মা আসে তাকে দেখতে। সে নিজের স্বামী সম্পর্কে খুব ভালো ভালো কথা বলতে থাকে। জুন বলে, উনি শুধু সেই সময়টাই ভালো ছিলেন যখন আপনি প্রথম তার প্রেমে পড়েছিলেন। এখন তিনি পুরোপুরি বদলে গেছে। তিনি একজন ভালো মানুষ না মা। সে নোয়েলকে ধোকা দিয়েছিল। যে মানুষটা নোয়েলের বাবাকে মেরেছিল সেই খুনিকে সে টাকা দিয়ে বাঁচিয়েছে। জুনের মা বলে, এখন বুঝতে পারছি তুমি মেয়ের পিছনে একদম পাগল হয়ে গেছো। এর জন্য এইসব বলছো। তুমি আর কিছুই দেখতে পাচ্ছ না। আপনি হয়তো জানেন না, বাবাকে বাঁচানোর জন্য প্রথমবার আমি প্রায় নোয়েলকে মেরেই ফেলেছিলাম। এরপর মা গাড়িতে বসে যায়। এরপর ছেলের কথা মনে করে করে সে বারবার ভাবতে থাকে এই বিষয়ে। ওদিকে নোয়েল তখনও জুনের অপেক্ষায় ছিল। পরের দৃশ্যে দেখা যায় জুনের ম্যানেজার তার ঘরের দরজা খুলে দেয় আর বলে, জুন এখন তুমি মুক্ত। জুন সোজা চলে যায় মিস্টার চুয়ের কাছে। সেখানে তের মা আর বোন তাকে দেখে অবাক হয়ে যায়। চুই জিজ্ঞেস করে, তুমি নোয়েলের জন্য এখানে এসেছো তাই না? জুন বলে হ্যাঁ। চুই বলে, তুমি চাও আমি মামলাটা তুলে নেই? জুন বলে হ্যাঁ। চুই মাথা নেড়ে বলে, তুমি একবার আমার প্রাণ বাঁচিয়েছিলে, তাই এবার আমি তোমার কথাটা রাখবো। এরপর জুন জিজ্ঞেস করে, নোয়েল কেন আপনাকে মারতে চেয়েছিল জানেন? চুই শান্তভাবে বলে, আমিও ঠিক সেটাই জানতে চাই। জুন উঠে চলে যেতে থাকে। পিছন থেকে চুই বলে, আমার কেন মনে হচ্ছে তুমি আমাকে খুব ঘৃণা করো। জুন থেমে বলে, কারণ আমি সত্যিই তা করি, আর আমি কখনো আপনার মুখ দেখতে চাই না। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। জুনের চলে যাওয়ার পর চুই কাউকে ফোন করে বলে, নোয়েলকে ছেড়ে দাও। এরপর দেখা যায় জুন পুলিশ স্টেশনের বাইরে দাঁড়িয়ে নোয়েলের জন্য অপেক্ষা করছিল। আর জুনও আসছিল নোয়েলের সাথে দেখা করতে। ঠিক তখনই তের ফোন আসে। তে বলে, আমরা সবাই মিলে নোয়েলের জীবনটা নষ্ট করেছি। তোমার তো ভালো করেই মনে আছে সেই ইউএসবির ব্যাপারটা, তাই না? যেটাতে নোয়েলের বাবার মৃত্যুর প্রমাণ ছিল। আমার মতো তোমারও কোনো অধিকার নেই নোয়েলের সাথে সুখে থাকার। এই কথা শুনে জুন চুপচাপ সেখান থেকে চলে যায়। নোয়েলের সাথে দেখা করে না। পরের দিন নোয়েল অবশেষে জেল থেকে মুক্তি পায়। তার বান্ধবী এসে দেখা করে, কিন্তু নোয়েল তো তখনও জুনের অপেক্ষায় বসেছিল। বান্ধবী জিজ্ঞেস করে, এখনো কি তার অপেক্ষা করছো? যদি সে আসতে চাইতো অনেক আগেই চলে আসতো। ওদিকে জুন বাড়িতে বসে গেম খেলছিল, কিন্তু তার মাথায় বারবার ঘুরছিল তের কথা। তোমার কোনো অধিকার নেই নোয়েলের সাথে সুখে থাকার। এরপর নোয়েল যায় জুনের সাথে দেখা করতে, কিন্তু সেখানে বাইরে দেখা হয় তার জুনের বসের সাথে। সে নোয়েলকে মিথ্যা বলে। সে বলে, জুন আর তোমার সাথে দেখা করতে চায় না। সে এতদিন বাইরে ছিল, তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায় না সে, তাই তুমিও আর তাকে খুঁজো না। নোয়েল ভীষণ মন খারাপ করে সেখান থেকে ফিরে যেতে থাকে। পথে তার দেখা হয় তের মায়ের সাথে। সে হুমকি দেয়, আমাদের থেকে দূরে থাকো, বিশেষ করে তেই থেকে, না হলে তোমার ভাইকে আমরা ছাড়বো না। এই কথা শুনে নোয়েল খুব ভয় পায়। এই পরের দৃশ্যে দেখা যায় নোয়েল নিজের ব্যাগ গুছাচ্ছিল, কোথাও চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই সেখানে তে আসে। ওদিকে জুন বসেছিল আর মায়ের পুরনো কথাগুলো মনে করছিল। এই সময় নোয়েলের মেসেজগুলো একের পর এক ফোনে আসতে থাকে। সব পড়ে জুন ভাবে, আমার তো শেষ ইচ্ছা ছিল শুধু তোমার সাথে থাকা, কিন্তু এখন আমি কি করব? ঠিক তখনই আসে শেষ মেসেজটা, যেখানে নোয়েল তাকে লিখে পাঠায়, শেষ, সত্যি আজ সব শেষ হয়ে গেল। এইটা পড়ে জুন নিজের সাথে বলে, আমার স্বপ্ন তো শুধু ওর সাথে থাকা ছিল না, আমি সবসময় ওকে ন্যায় বিচার দিতে চেয়েছি, তার বাবার মৃত্যুর ন্যায় বিচার। এরপর জুন এক লোকের সাথে দেখা করে। তাকে জিজ্ঞেস করে, নোয়েলের বাবার মৃত্যুর ব্যাপারে আপনি কিছু জানেন? প্লিজ আমাকে বলুন। কিন্তু লোকটা কিছুই বলে না। ওদিকে ইউনান আর তের এনগেজমেন্টের দিন চলে আসে। ইউনান সেখানে অপেক্ষা করছিল, কিন্তু তে তখন ছিল নোয়েলের সাথে। সে সেখানে এসে নোয়েলকে সব সত্য জানিয়ে দেয়। সে বলে, আমি মিস্টার চোয়ের ছেলে। এই কথা শুনে নোয়েল অনেক রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। এদিকে জুন দেখা করে সেই লোকের মেয়ের সাথে, যে কিনা নোয়েলের বাবার কেসের ব্যাপারে অনেক কিছু জানতো। সেখানে জুন তার মেয়ের কাছে তার বাবার অনেক প্রশংসা করে। এরপর সেই লোকটার কাছে এসে বলে, আমি সব জানি, তুমি মিস্টার জয়ের সাথে মিলে নোয়েলের বাবার কেসটা চাপা দিয়েছিলে। কিন্তু লোকটা চুপ থাকে। অন্যদিকে নোয়েল যায় তের মায়ের সাথে দেখা করতে।
কিন্তু দারোয়ান তাকে ঢুকতে দেয় না। নোয়েল দরজার সামনে চিৎকার করে বলে, আমি তো সব ভুলে নিজের জীবনটা শান্তিতে কাটাচ্ছিলাম, তাহলে তোমরা তোমার ছেলেকে আমার উপর গুপ্তচরগিরি করতে পাঠালে কেন? তোমরা আমার কাছ থেকে কি চাও? আমি ভালোভাবেই জানি তোমরা আমার আর আমার ভাইয়ের জীবন শেষ করে দিতে চাও। যা খুশি করো, আমি এখন আর তোমাদের ভয় পাই না। এই কথা বলেই নোয়েল হঠাৎ করে অচেতন হয়ে পড়ে আর তে দৌড়ে এসে তাকে ধরে ফেলে। ওদিকে তের মা ভীষণ চিন্তায় পড়ে যায়, কারণ তে এনগেজমেন্টে যায়নি। ইমরানের বাবা রেগে গিয়ে মিস্টার চুয়ের সঙ্গে তর্ক করে। ইমরান রাগ করে বাড়ি ফিরে এসে তার সার্ভেন্টের উপর চিৎকার করে। এরপর দৃশ্য বদলে যায়, নোয়েলের জ্ঞান ফিরে আসে। সে দেখতে পায় সে তেয়ের গাড়িতে বসে আছে। নোয়েল বলে, যদি তুমি আমার সাথে দেখা করো তোমার বাবা মা আরো রেগে যাবে, তাই আমাদের আর দেখা না করাই ভালো। এদিকে ইউনান অনেক ড্রিঙ্কস করে ফেলেছিল, এর ফলে সে সুইমিং পুলের ধারে গিয়ে পড়ে যেতে নেয় পানিতে। জুন তখন ছুটে গিয়ে তাকে টেনে তোলে আর বলে, এত সহজে তোমাকে মরতে দেব না, তোমার এখনো অনেক শাস্তি পাওয়ার বাকি। ঠিক তখনই ইউনানের গার্ডরা সেখানে চলে আসে আর জুন ধীরে ধীরে সেখান থেকে সরে পড়ে। যেতে যেতে তার মনে পড়ে সেই লোকটার কথা যে বলেছিল নোয়েলের বাবার মৃত্যুর আসল কারণ হলো ইউনান। সেদিন তাকে গাড়িতে চাপা দিয়েছিল। পরের দিন জুনের ডকুমেন্টারি প্রজেক্টে কাজ চলছিল, কিন্তু এবার অন্য কেউ পরিচালনার দায়িত্ব পায় এটার। ওদিকে নোয়েলের পুরনো বস আবার তাকে জব অফার করে। নোয়েল একটু ভেবে নিজের সিদ্ধান্ত নেয়। এদিকে তেকে দেখা যায় সে এখন নিজের বাবার বিপক্ষে দাঁড়িয়ে গেছে। এই সময় তের মা যায় ইউনানের কাছে আর বলে, যাই হোক না কেন তুমি হবে আমার ছেলের বউ। এরপর নোয়েলের বস তাকে নতুন এক অভিনেতার সঙ্গে কাজের দায়িত্ব দেয়। নোয়েল যখন সেটে পৌঁছায় তাকে নতুন গেট আপে দেখে তারা দুজনই অবাক হয়ে যায়। পরের দৃশ্যে জুনের মা আর তার আঙ্কেল জুনের বাসায় আসে। ঠিক তখনই মিস্টার চোও সেখানে আসে। জুনের মাকে সেখানে দেখে সে থমকে যায়, তার নাম ধরে ডাকে। জুনের মাও তাকে দেখে একদম শকড হয়ে যায়। অন্যদিকে নোয়েলের হাই হিল পরে কাজ করতে খুব কষ্ট হচ্ছিল। একবার সে হোঁচট খেতে নেয় আর ঠিক তখনই তে সেখানে এসে তাকে ধরে ফেলে। এরপর জুন ইচ্ছে করে ইউনানের সাথে ধাক্কা খায়। জুনের বন্ধু একটা কল ধরতে বাইরে যায়। এই সুযোগে ইউনান আর জুনের মধ্যে কথা শুরু হয়। ঠিক তখনই সেখানে তে এসে পড়ে তার কোলে নোয়েলকে নিয়ে। চারজন তখন একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে যায়। এখানে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। জুন নিজের বসকে বলে, আমি একটা সিনেমা সাইন করছি। বস অবাক হয়ে যায়, কারণ জুন তো ইদানিং সব সিনেমার অফারই ফিরিয়ে দিচ্ছে। পরে জুন সেই সিনেমার ডিরেক্টরের সাথে দেখা করতে যায়। ম্যানেজার জানায় এই সিনেমার ডিরেক্টর হলো ইউনান, যেটা আসলে জুন আগে থেকেই জানতো আর ইচ্ছে করে সেই সিনেমাটা করতে রাজি হয়। এরপর গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। নোয়েল জিজ্ঞেস করে, তুমি আমার মেসেজ আর কলে রিপ্লাই দিচ্ছিলে না কেন? জুন কিছু না বলে সেখান থেকে চলে যায়। নোয়েলও চুপচাপ চলে যায়। এরপর ডে ইউনানের কাছে এসে বলে, সরি আমি এনগেজমেন্টে আসতে পারিনি। এরপর দেখা যায় নোয়েলকে যে অনেক ড্রিঙ্কস করে ফেলে, এমনকি সে নিজে বসের সাথে বসেও ড্রিঙ্কস করার পর সে জোরে জোরে গান ধরতে শুরু করে। তার বস তার এইসব কর্মকাণ্ড দেখে এক কোণে চুপচাপ বসে থাকে। ওদিকে তে আবার জুনের সাথে দেখা করে, জিজ্ঞেস করে, তুমি এখানে নোয়েলের সাথে দেখা করতে এসেছো? জুন বলে, না আমি এখানে সিনেমার কাজের জন্য এসেছি। তে বলে, আমি জানি তুমি অসুস্থ, তাই প্লিজ নোয়েলে চিন্তা করা বন্ধ করো, ওর জন্য আছি আমি এখানে। এই কথা শুনে জুন চুপ করে যায়। এরপর নোয়েল রুম থেকে বেরিয়ে দেখে কিছু লোক জুনের টিমের এক মেয়েকে বিরক্ত করছে। সে তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু তারা উল্টো নোয়েলের উপরই হামলা করে। নোয়েলও পাল্টা লড়াই করতে শুরু করে দেয়। ঠিক তখনই সেখানে জুন এসে পড়ে, সবাইকে থামিয়ে দেয়। নোয়েল বলে, আমাদের কোনো দোষ ছিল না, ওরাই শুরু করেছে। জুন বলে, দোষ যারই হোক, তোমার লড়াই করা একদমই উচিত হয়নি। নোয়েল বলতে থাকে, আমি খুব ব্যথা পেয়েছি। জুন এটা শুনে অনেক কষ্ট পায়, কিন্তু সে নিজেকে সামলে নেয় আর কিছুই বলে না। তার মাথায় তখন অন্য কিছু চলছিল। সে এক মেয়েকে ডেকে বলে, ওর আঘাত লেগেছে, কাছে কোনো হাসপাতাল থাকলে তাড়াতাড়ি নিয়ে যান। তারপর সে সেখান থেকে চলে যায়। পরের দিন জুন সমুদ্রের ধারে একা বসেছিল। সেখান দিয়ে যাওয়ার সময় নোয়েল তাকে দেখতে পায়। জুন চোখ বন্ধ করে, আবার যখন খোলে সামনে নোয়েলকে দেখে। সে বলে, তুমি আমার $5 দেখেছো? জুন মাথা নাড়ে, না দেখিনি। নোয়েল বলে, কিন্তু আমি তো এখানেই ফেলেছিলাম। তারপর বলে, তোমার পা তুলো তো দেখি। জুন অবাক হয়ে পা তুলে। সে আবার বলে, এবার জুতো খোলো। জুন কিছুটা বিরক্ত হয়ে যায় এবং সরে পড়তে চায়। তখন নোয়েল তার হাত ধরে ফেলে আর বলে, সবাই বলে তুমি আমার থেকে দূরে পালাচ্ছ, কিন্তু আমি জানি তুমি এমন নও। জুন বলে, তুমি আমার সম্পর্কে জানোই বা কি? নোয়েল হাসে, সে বলে, আমি সব জানি, এমনকি এখন তুমি কি ভাবছো তাও জানি। জুন বলে, সত্যি? তাহলে বলো। নোয়েল হেসে বলে,
তুমি আমাকে খুব মিস করছো তাই না? জুন বলে, যদি এটা ভাবলে তোমার ভালো লাগে তাহলে ভাবো। নোয়েল বলে, আমি কিন্তু সত্যিই তোমাকে অনেক মিস করছি, এমন ভাবে যে প্রতিদিন তোমাকে দেখতে ইচ্ছে করে। ওদিকে জুনের মা দেখা করে মিস্টার জুয়ের সাথে। সে পুরো ব্যাপারটাই উল্টাপাল্টা করে বলে, এমনকি জুনের কথাও লুকিয়ে রাখে আর মিথ্যে বলে আমি তো বিয়ে করে ফেলেছি। পরের দিন দেখা যায় নোয়েলের পোশাক ভিজে যায় বাথটাবে পড়ে গিয়ে, তাই সে শুটিংয়ে সেভাবেই চলে যায়। সেটে অভিনেতা তার পোশাক নিয়ে বাজে মন্তব্য করে আর রাগের মাথায় বলে ওঠে, তুমি আর তোমার বস দুজনেই কাজে থেকে বরখাস্ত। নোয়েলের সাথে এমনটা হতে দেখে জুনের প্রচণ্ড খারাপ লাগে, কিন্তু সে কিছুই বলে না তখন। এরপর নোয়েল টেকে জানায় আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে। তে বলে, চলো ফিরে যাই। এরপর দেখা যায় জুন আর সেই অভিনেতা যে নোয়েলকে একটু আগে চাকরি থেকে বের করে দিয়েছে, তারা দুইজন একটা দৃশ্য শুট করছিল। কিন্তু হঠাৎ সেই অভিনেতা জুনের গলা হালকা জোরে চেপে ধরে। জুন এই সুযোগে রেগে গিয়ে তাকে মারতে শুরু করে আর মারার সময় তার মনে পড়ে যায় নোয়েলের কথা। তার রাগ আরো বেড়ে যায়, সে অভিনেতাকে ইচ্ছে মতো মারধর করতে থাকে। এরপর ম্যানেজার তাকে জিজ্ঞেস করে, তুমি এটা কেন করলে? জুন বলে, জানি আমার ভুল হয়েছে, কিন্তু আগে ওই আমার গলা চেপেছিল। ম্যানেজার বলে, তোমাকে ওর কাছে ক্ষমা চাইতেই হবে। প্রথমে জুন রাজি হয় না। ইউনান বলে, এটা আমার প্রথম প্রজেক্ট, আমি এটা নষ্ট করতে চাই না, সব ঠিক করে নিতে চাই। জুন তার পরিকল্পনা সফল করতে অবশেষে রাজি হয়ে যায় ক্ষমা চাইতে। সে যায় হাসপাতালে, যেখানে ওই অভিনেতাটা ভর্তি ছিল। জুন বলে, আমি দুঃখিত। অভিনেতা ঠান্ডা গলায় বলে, তুমি এখন হাঁটু গেড়ে ক্ষমা চাও। জুন বলে, ঠিক আছে। সে সত্যিই হাঁটু গেড়ে ক্ষমা চায়। এই সব কিছু করছিল সে নোয়েলকে ন্যায় বিচার দেওয়ার জন্য। এরপর দেখা যায় জুন নিজের রুমে ফিরে আসে, দেখে নোয়েল দরজার সামনে বসে আছে। নোয়েল বলে, তুমি ওই অভিনেতাকে মেরেছো আমার জন্যই, তাই না? জুন বলে, তুমি একটু বেশিই ভাবছো, যাও ঘুমিয়ে পড়ো। নোয়েল তার রুমে ঢুকে পড়ে, বলে, তুমি এমন ভাব করছো কেন, যেন কিছুই ফিল করো না। জুন বলে, আমার ঘুম পাচ্ছে, আমাকে যেতে দাও। নোয়েল বলে, তুমি যদি আমার সাথে কোনো মজা করে থাকো তাহলে করো, আমার কোনো সমস্যা নেই। এইটা শুনে জুন তাকে বিছানায় ধাক্কা দেয়। ঠান্ডা গলায় বলে, যদি আমার সঙ্গে থাকতে চাও আজ রাতটা তাহলে থাকো, না হলে চলে যেতে পারো, আমি তোমাকে আটকাবো না। নোয়েল বলে, আমি যাব না, যা করার করো। জুন কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে, তারপর নিঃশব্দে উঠে সে নিজেই চলে যায়। পরের দিন জুন নিজে ভিডিও রেকর্ড করতে বসে। সেখানে সে নিজের অসুস্থতার কথা খুলে বলে। সে বলে, যখন তোমরা এই ভিডিওটা দেখবে সম্ভবত আমি তখন আর থাকবো না। ওদিকে নোয়েল যায় নিজের ভাইয়ের স্কুলে। শিক্ষক বলে, ও বলছে ও এখন আর কলেজে যেতে চায় না। এটা শুনে বাইরে এসে নোয়েল জিজ্ঞেস করে, কলেজে যেতে চাও না কেন? ভাই বলে, ওই কলেজের ফি অনেক বেশি। নোয়েল বলে, তুমি চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করে নিব। এরপর দেখা যায় জুন নিজের চোখে ঝাপসা দেখতে শুরু করে। সে ডাক্তারের কাছে যায়। ডাক্তার বলে, তোমাকে হাসপাতালে ভর্তি হতে হবে। জুন বলে, না, আমি হাসপাতালে মরতে চাই না। এরপর ইউনান আসে দেখা করতে। জুনের হাতে তখন ছিল একটা বক্স। ইউনান বলে, তুমি জানো তো আমি এনগেজড, তাই না? জুন হেসে বলে, এই গিফট শুধু তোমাকে না, অনেককেই দিয়েছি। এরপর বলে, সেদিন সেটে যা হয়েছিল সেটা আমারই ভুল ছিল, তাই আমি সবার কাছে দুঃখ প্রকাশ করার জন্য এই গিফটটা পাঠিয়েছি। যদি তোমার অস্বস্তি লাগে তাহলে এটা এখানে রেখে যেতে পারো। ইউনান বলে, না, এমন কিছু না। এখানে ইউনান জুনের কথা শুনে একদম ইমপ্রেসড হয়ে যায়। যখন সে বেরোতে যায় তখন বলে, আমার মনে হচ্ছে তুমি কিছু বলতে চাও। জুন বলে, হ্যাঁ, বলতে চেয়েছিলাম, কিন্তু এখনই তুমি বললে তুমি এনগেজড, তাই আর বলার মানে হয় না। ইউনান হালকা হাসি দিয়ে বলে, তুমি চাইলেই কিন্তু বলতে পারো। জুন বলে, না, আর দরকার নেই, তুমি আজকের মতো বাড়ি যাও। ওদিকে তেকে দেখানো হয় সে তার পুরনো কোম্পানি ছেড়ে দিয়ে নতুন জায়গায় কাজ শুরু করেছে। এই সময় নিউল তার মায়ের সঙ্গে দেখা করতে যায়। তার মা তাকে 1 মিলিয়নের একটা চেক দিয়ে বলে, তাই থেকে দূরে চলে যাও। ইউনান অনেক বছর ধরে ওকে পছন্দ করে আর আমরাও চাই ওদের বিয়ে হোক। ঠিক তখনই সেখানে তাই চলে আসে আর বলে, মা, আপনি এটা কিভাবে করতে পারলেন? মা বলে, নুল তো টাকাই চায়, তাই আমি তাকে টাকা দিচ্ছি। মা চেকটা দিতে যাচ্ছিল তখন তাই সেটা ছিঁড়ে ফেলতে চায়, কিন্তু নুল তাকে থামায়, চুপচাপ চেকটা নিয়ে চলে যায়। কারণ তার তো তার ভাইয়ের লেখাপড়ার জন্য টাকা দরকার, তাই এরপর তার পিছনে ছুটে এসে থামানোর চেষ্টা করে তাকে, কিন্তু নুল তার একটা কথাও শুনে না। ওদিকে জুন জানালা দিয়ে দেখে ইউনান এখনো বাইরে দাঁড়িয়ে আছে। সে তার কাছে গেলে ইউনান তাকে জিজ্ঞেস করে, তোমার আর নিউলের মধ্যে সম্পর্কটা কি? ইউনান বলে, আমার মনে হয় নিউল তোমাকে ভালোবাসে। জুন বলে, আমিও ওকে ভালোবাসি। এইটা শুনে ইউনান একদম রেগে যায়। সে বলে, তুমি আর দাই, তোমরা দুজনেই পাগল। এমন এক মেয়েকে পছন্দ করছো যে তোমাদের দুজন থেকেই অনেক নিচু লেভেলের। জুন বলে, তোমার কথা বলার ভঙ্গিটা ঠিক করো। এটা শুনে ইউনান আরো রেগে যায়। সেখান থেকে বেরোতে গিয়ে হঠাৎ সে পড়ে যেতে নেয়। জুন তাড়াতাড়ি করে তাকে তুলে নিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে।
ওদিকে নিউল তার বান্ধবীকে বলে, আমি 1 মিলিয়নের লটারি জিতেছি। প্রথমে বান্ধবী বিশ্বাস করে না, তখন নিউল ওকে নিয়ে যায় শপিং মলে, অনেক কিছু কিনে দেয় তাকে। বান্ধবী তখনও সন্দেহ করে, কিন্তু যখন পেমেন্ট দিতে যায় চেকটা কাজ করে না। ঠিক তখনই সেখানে তাই আসে আর পুরো বিল পেমেন্ট করে দেয়। নিউল বলে, এটা করো না। তাই ঠান্ডা গলায় বলে, তুমি তো আমাকে আগেই বিক্রি করে দিয়েছো, এবার যাও তোমার বাবার মৃত্যুর দামও বেঁচে ফেলো, ওটার জন্য মনে হয় ভালো দাম পাবে। এই কথা শুনে নিউলের চোখে পানি চলে আসে। ওদিকে জুন ইউনানের পায়ে ব্যান্ডেজ করছিল আর সে বারবার নিউলের কথাই বলছিল। ইউনান বিরক্ত হয়ে বলে, আমি এখন এখান থেকে চলে যেতে চাই। জুন গাড়িতে করে ওকে নামিয়ে দেয়। নিউল তখন বাড়ি ফিরে অনেক ব্যাগ হাতে নিয়ে। তার বান্ধবী বলে, তুমি কি তোমার বাবার মৃত্যুর দাম পেয়ে গেছো? নিউল বলে, হ্যাঁ, আমি জানি আমি চাইলেও ওনাকে ন্যায় দিতে পারবো না, তাই আমি এই টাকায় নিজের জন্য বাড়ি কিনবো আর আমার ভাইকে ভালো কলেজে পাঠাবো। কিছুটা দূরে দাঁড়িয়ে জুন তাদের দুজনের পুরো কথাই শুনে ফেলে। পরের দৃশ্যে দেখা যায় ইউনান নিউলকে ডাকে। নিউল দেখা করতে চায়, কিন্তু ইউনান ওকে অপমান করে আর টেবিলে রাখা খাবারগুলো তার গায়ে ছুঁড়ে মারে। ইউনান চেঁচিয়ে বলে, আমার এনগেজমেন্ট পার্টি তোমার জন্যই নষ্ট হয়ে গেছে। আরও অনেক কটু কথা বলে তাকে। এরপর নিউল চোখে পানি নিয়ে লিফটের সামনে দাঁড়িয়ে থাকে। লিফটের দরজা খুলতেই ভেতরে জুনকে দেখে। ওকে দেখে সে চেষ্টা করে নিজের অনুভূতি লুকাতে, কিন্তু পারে না। নিউল লিফটে ঢোকে আর জুন বাইরে বেরিয়ে যায়, কিন্তু দরজা বন্ধ হতে না হতেই সে ফিরে আসে। নিউলে হাত ধরে বলে, তোমার খিদে পেয়েছে নাকি? এমন মুখ বানিয়ে রেখেছো কেন? এই কথায় নিউলের মুখে একটুখানি হাসি ফুটে ওঠে। এরপর জুন ওকে নিজের বাড়িতে নিয়ে যায়। নিউল খেতে বসে। দুজনেই কিছুক্ষণ চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে থাকে। এরপর তারা চুমু খায় আর একসাথে অনেকটা সময় কাটায়। নিউল বলে, আমি চাই না এই স্বপ্নটা ভেঙে যাক, কিন্তু শেষ পর্যন্ত তো সেটাই হয়। তাদের সুখের মুহূর্তটা শেষ হয়ে যায় আর বাস্তব আবার আলাদা হয়ে দাঁড়ায়। জুন ওকে বাস্তবে সেখানে রেখে চলে যায়। ওদিকে দায় সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু ইউনান তাকে আটকায়। ঠিক তখনই সেখানে জুন আসে আর বলে, ওকে যেতে দাও, আমি তোমার জন্মদিন উদযাপন করতে এসেছি। তাই এইটা দেখে রেগে গিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। তার চলে যাওয়ার পর জুন ইউনানকে বলে, আমি নিউলকে ভুলে যেতে চাই, তুমি কি আমাকে এতে সাহায্য করবে? এরপর জুন তার মায়ের সঙ্গে দেখা করে। মা বলে, আমাদের এখন আর মিস্টার চুয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আর নিউলের সঙ্গে ভালো আচরণ করো, কিন্তু মেয়েটা অনেক ভালো। মায়ের মুখে এটা শুনে জুনের মুখে হালকা হাসি আসে, মনে হয় সম্পর্কটা হয়তো একটু একটু করে ঠিক হচ্ছে। এরপর যখন জুন বাড়ি ফেরে দেখতে পায় নিউল বাইরে বসে আছে। সে ওকে ভিতরে নিয়ে আসে। নিউলের শরীর খুব খারাপ লাগছিল, তাই জুন ওর জন্য স্যুপ বানায়। নিউল বলে, আমি এখানে একটা প্রশ্ন করতে এসেছি, আমরা আসলে আলাদা হলাম কেন? একটা কারণ তো দাও। জুন চুপ থাকে। নিউল বলে, এখন আমি এখানে আমার কষ্টের দাম চাই। তার মা আমাকে ওর জীবন থেকে দূরে থাকতে $1 মিলিয়ন দিয়েছে, তুমি শুধু 1000 দাও, এটা তো অ্যাটলিস্ট তুমি পারবে। জুন চুপচাপ টাকা এগিয়ে দেয়। নিউল বলে বাই আর বেরিয়ে যায়, কিন্তু বাইরে এসে সে ভেঙে পড়ে কান্নায়। পরের দিন সে তার মায়ের কাছে ফিরে গিয়ে চেকটা ফেরত দেয়। সে বলে, আমি এখন না তার সঙ্গে দেখা করব, না কারোর সঙ্গে প্রতিশোধ নেব। বিশ্বাস করেন বা না করেন, আমি আমার পথ নিজেই ঠিক করেছি। এরপর সে তার সঙ্গে দেখা করে একই কথা বলে। সে বলে, তোমার মায়ের টাকা আমি ফেরত দিয়েছি, আজ থেকে আমি না তোমার না কারো জীবনে থাকবো। অন্যদিকে কেউ একজন মিস্টার চুইকে বলে, জুনের কোনো পিতা নেই, তার গার্ডিয়ান হিসেবে শুধু তার মায়ের নাম আছে। এই কথা শুনে মিস্টার চুই একদম হতবাক হয়ে যায়। পরের দৃশ্যে নুয়েলের বস তাকে বলে, জুনের ভিডিও এসেছে, সেটা এডিট করতে হবে। ভিডিও এডিট করতে করতে নিউল দেখতে পায় যেখানে কিছু ক্লিপে কোনো আওয়াজই নেই। তখন সে জুনের ঠোঁট পড়ে বুঝে যায় সেই সময়টা জুন তার অসুখ নিয়ে কথা বলছিল, যে সে কিছুদিনের মধ্যেই মারা যাচ্ছে। এই সত্যটা জানতে পেরে তার চোখে পানি চলে আসে। ওদিকে জুন আর ইউনানের মধ্যে ঝগড়া লাগে। জুন বলে, পরের বার আমার সঙ্গে তখনই দেখা করো যখন ঠিক করে ফেলবে তুমি আমাকে ভালোবাসো নাকি তাইকে। এই কথা শোনার পর ইউনান ফোন করে তার মাকে। সে বলে, আমি তাইয়ের সঙ্গে বিয়ে করব না। এই খবর শুনে জুন ওর কাছে আসে। জুন তো এটাই চেয়েছিল। নাটকটা এভাবে চালিয়ে যাওয়ার জন্য সে তাকে কিস করে। তার মা বুঝতেই পারে না ইউনান হঠাৎ এমনটা কেন করছে। ঠিক তখনই জুন ইউনানকে বলে, পরের বার যখন আমার সঙ্গে দেখা করতে আসবে এই এনগেজমেন্ট রিংটা খুলে আসবে। ওরা সেখানে কথা বলছিল, এমন সময় সেখানে জুনের ম্যানেজার এসে পড়ে। জুন বলে, ওকে বাড়ি পৌঁছে দিও, আর ইউনানকে সে ওখান থেকে বেরোতে দেখে ফেলে। এই দৃশ্যটা দেখে ওর বুকটা ভেঙে যায়। অন্যদিকে জুনের শরীর একদম ভালো ছিল না, সে বিছানায় শুয়ে থাকে। তখনই ওর কাছে ডক্টরের ফোন আসে। ডাক্তার বলে, একটা মেয়ে এসেছিল, মেয়েটার নাম নুয়ল। সে তোমার অসুখ সম্পর্কে জানতে চেয়েছিল। আমি তার কাছে কিছুই লুকাইনি, সব সত্যি বলে দিয়েছি। এরপর নুয়ল জুনের কাছে আসে। জুন বলে, এখান থেকে চলে যাও, কিন্তু নুয়ল বলে,
তুমি যাই করো না কেন আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আর তোমার টাকাগুলো আমি খুব শীঘ্রই ফেরত দিয়ে দিব। জুন আবার বলে চলে যাও এখান থেকে। পরের দিন ইউনান আবার তার মার কাছে যায় আর বলে আমি তার সঙ্গে বিয়ে করব না। তখন তার মা তাকে এক পুরনো অ্যাক্সিডেন্টের কথা মনে করিয়ে দেয়, যেটা নিউলের বাবার সাথে ঘটেছিল, যা শুনে ইউনান পুরো ভেতর থেকে কেঁপে ওঠে। এই সময় মিস্টার চুই সব প্রমাণ দেখে বুঝে ফেলে জুনই আসলে তার ছেলে। সব জানার পর সে জুনের বাড়ি যায় দেখা করতে। সেখানে তার দেখা হয় তাইয়ের সঙ্গে, আর দুজনে একে অপরকে পুরো সত্যটা জানিয়ে দেয়। এরপর তাই জুনের সঙ্গে দেখা করে আর জিজ্ঞেস করে তুমি কবে মরবে। জুন রেগে গিয়ে বলে তুমি এত তাড়াতাড়ি আমার মৃত্যু দেখতে চাইছো কেন, আমি এত সহজে মরছি না। পরের দৃশ্যে দেখা যায় জুন তার ডকুমেন্টারি শ্যুট করছিল। সেখানে নিউলও উপস্থিত হয়। বস বলে তুমি চলে যাও, কিন্তু নুল সেখান থেকে যায় না। ঠিক তখনই জুনের হঠাৎ শরীর খারাপ হয়ে যায়। শ্যুট বন্ধ করে সে চলে যায়, ঘরে ফিরে মেডিসিন খায়, কিন্তু অবস্থা খারাপ হয়ে পড়ে আর সে মাটিতে পড়ে যায়। নিউল এসে তাকে এই অবস্থায় দেখে তাড়াতাড়ি করে তাকে সামলায়, তার খুব যত্ন নেয়, তার পাশেই বসে থাকে। জুনের জ্ঞান ফেরার পর নিউল বলে তোমার তো হসপিটালে ভর্তি হওয়া দরকার, কিন্তু জুন কিছুই শোনে না, বরং রেগে ওকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর ইউনান তাই আর তার বাবার সঙ্গে দেখা করে আর বলে আমি এখন তাইয়ের সঙ্গে বিয়ে করব না, আমার পছন্দ এখন অন্য কেউ। এদিকে জুনের মধ্যে মেমোরি লসের লক্ষণ দেখা দিতে শুরু করে। নুল এখনো জুনের বাড়ির বাইরেই বসে থাকে আর বলতে থাকে আমাকে ভেতরে ঢুকতে দাও, আমি আমার পুরো সময়টা তোমার সঙ্গে কাটাতে চাই, আমি তোমাকে ভালোবাসি আর জানি তুমিও আমাকে ভালোবাসো, এর জন্য আমি আর এক মুহূর্ত নষ্ট করতে চাই না, আমাকে প্লিজ ঢুকতে দাও। এই কথা শুনে জুনের চোখে পানি চলে আসে। সে দরজাটা খুলে দেয়, কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকে ইউনান। ইউনান বলে আমি তার সঙ্গে এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছি। এরপর ওকে জড়িয়ে ধরে। দূরে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখে নিউলের বুকটা ফেটে যায়। জুন যাই করছিল না কেন সবই ছিল নিউলের রিভেঞ্জ স্টোরির অংশ হিসেবে। এরপর জুন ইউনানকে ঘরে ডেকে নেয়। এই দৃশ্য দেখে নিউলের মনে ভীষণ কষ্ট হয়। এরপর সে সেখান থেকে চলে যায় আর জুনের মায়ের রেস্টুরেন্টের সামনে বসে পড়ে। জুনের মা এসে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। নিউল বলে জুন এখন অন্য একটা মেয়েকে ডেট করছে। এইটা শুনে জুনের মা ওকে ভেতরে নিয়ে যায়, খেতে দেয় আর তাকে শান্ত করে। ঠিক তখনই ইউনানের বাবা জুনকে মিটিং এর জন্য ডাকে। জুন যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু ইউনান এসে বলে তোমার যাওয়ার কোনো দরকার নেই, সব আমি সামলে নেব। এরপর হাসি দিয়ে বলে সে তাকে ভালোবাসে। জুনও বলে আমিও তোমাকে ভালোবাসি। এখানে জুনের মা নিউলের কাছ থেকে সব কথা জানতে পারে। এরপর সে তাকে একটা ড্রিঙ্ক দেয় আর তাকে ঘুম পাড়িয়ে দেয়। এরপর জুনের মা জুনকে সেখানে ডেকে আনে। যদি তুমি নিউলকে এতই ভালোবেসে থাকো তাহলে তাকে কষ্ট দিচ্ছ কেন। জুন বলে আমি সব কিছু খুব তাড়াতাড়ি তোমাকে বুঝিয়ে বলবো মা। মা বলে আমি ওকে একটু ড্রিঙ্ক দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি, আমি এখন বাইরে যাচ্ছি, তুমি ওর খেয়াল রেখো। জুন মাথা নাড়ে ঠিক আছে। এরপর সে সেই ঘরে যায় যেখানে নিউল ঘুমিয়ে আছে। সে ওর পাশে বসে চুপচাপ তাকিয়ে থাকে, মুখে একটাও কথা নেই, শুধু দৃষ্টিতে হাজারো কথা। হঠাৎ নিউল পাশ ফিরে ঘুরে পড়ে আর প্রায় বিছানা থেকে পড়েই যাচ্ছিল। জুন দ্রুত নিচে শুয়ে পড়ে আর নিউলও তার উপর পড়ে যায়। দুজনেই সেভাবেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে নিউল জেগে ওঠার আগে জুন সেখান থেকে চলে যায়। নিউল জেগে উঠে জুনের ঘরে যায়। সেখানে সে নিজের কিছু পুরনো জিনিস খুঁজে পায়, যেই জিনিসগুলো জুন এত বছর ধরে সামনে রেখেছিল। এগুলো দেখে নিউলের চোখে পানি চলে আসে। অন্যদিকে তাই যায় ইউনানের কাছে। জুন তোমার কাছে এসেছে শুধু একটা উদ্দেশ্য পূরণ করতে, কিন্তু ইউনান তার কোনো কিছুই শোনে না। রেগে গিয়ে বলে চলে যাও এখান থেকে। এরপর ইউনান নিজেই যায় জুনের কাছে আর বলে দেয় তার বলার সব কথা। সে জিজ্ঞেস করে তা যা বলেছে তা কি সত্যি ছিল। এটা শুনে জুন নিউলের বসকে ফোন করে আর বলে আজকের শ্যুটটা নিউল নিজে করবে। বস বলে ঠিক আছে। নিউল এরপর শ্যুটে আসে। সে জানতে চায় আজকের শ্যুটটা কি নিয়ে। জুন বলে আজ আমি সেই মেয়েকে প্রপোজ করতে যাচ্ছি যাকে আমি সত্যিই ভালোবাসি। এরপর আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে দেখা যায় জুন কৌশল খাটিয়ে নিজের কথা ইউনানকে এমনভাবে জড়িয়ে ফেলে যে ইউনান ওর উপর পুরোপুরি ভরসা করে ফেলে। এই সময় নিউল ওদের ডকুমেন্টারি বানাচ্ছিল। সে জিজ্ঞেস করে তোমরা কবে রিয়েলাইজ করলে তোমরা একে অপরকে ভালোবাসো। জুন বলে যেদিন প্রথম ইউনানকে দেখেছিলাম সেদিন। এই উত্তর শুনে ইউনানের মনটা কেঁপে ওঠে। সে বলে আমি 5 মিনিটের ব্রেক নিচ্ছি, আর এটা বলে সে বাইরে চলে যায়। ওর চলে যাওয়ার পর জুন ইউনানকে বলে আমার স্বপ্ন ছিল আমি আমার বাবার মতো লয়ার হব, কিন্তু একদিন জানতে পারলাম আমার বাবা ভালো মানুষ নয়। তিনি টাকার জন্য খারাপ লোকদের সেভ করে যারা সত্যি সত্যি অপরাধ করেছে। ইউনান জিজ্ঞেস করে তোমার বাবা কি করেছে। জুন বলে তিনি একটা হিট অ্যান্ড রান কেসকে ঢেকে ফেলেছিল, সব প্রমাণ নষ্ট করে দিয়েছিল।
এই কথা শুনে ইউনান অবাক হয়ে যায়। সে বলে আমাকে ওয়াশরুমে যেতে হবে। এটা বলেই সে ভিতরে চলে আসে। বেরিয়ে এসে বলে তোমার বাবাও একজন মানুষ, ভুল তো হতেই পারে। জুন শান্তভাবে বলে কিন্তু তার জন্যই তো নুয়েলের জীবনটা নষ্ট হয়ে গেছে। এরপর জুন সবটা বলে। সেই দুর্ঘটনায় যে লোকটা মারা গিয়েছিল সে ছিল নুয়েলের বাবা। এই কথা শুনে ইউনান পুরোপুরি শক হয়ে যায়। অন্যদিকে নুয়েল এই সব কিছু লাইভ দেখছিল, কারণ জুন আগেই পুরো প্ল্যান সাজিয়ে রেখেছিল। পুরো বাড়িতে ক্যামেরা লাগানো ছিল। জুন বলে নিজের বাবাকে বাঁচাতে গিয়ে আমি নুয়েলের জীবন প্রায় ধ্বংসই করে ফেলেছিলাম। আর তুমিই সেই মানুষ যে নুয়েলের বাবাকে গাড়ি চাপা দিয়েছিলে, তাই না? তুমিই সেদিন সেই স্পোর্টস কারটা চালাচ্ছিলে। ইউনান কিছুটা হতভম্ব হয়ে বলে আমাকে বাড়িতে যেতে হবে, আমার বাবা অপেক্ষা করছে। জুন বলে আমি জানি তুমি নুয়েলের বাবাকে মেরেছ, তুমিই সেই ড্রাইভার। তারপর সে বলে পুরো বাড়িতে ক্যামেরা লাগানো আছে, আমি সব রেকর্ড করছি। ইউনান রেগে গিয়ে বলে তুমি ভুল মানুষকে চ্যালেঞ্জ করেছো। তুমি জানো আমার বাবাকে আগে উনি সব প্রমাণ মুছে ফেলেছিলেন, এখন তো উনি আরও বেশি ক্ষমতাবান। জুন তখন ক্যামেরার দিকে তাকিয়ে নুয়েলকে বলে এই দেখো, এই সেই মানুষ যে তোমার বাবাকে মেরেছিল। আর যেদিন তোমার হাত থেকে সেই ইউএসবিটা নেওয়া হয়েছিল সেটা আমিই ছিলাম। আমি সব করেছি আমার বাবাকে বাঁচানোর জন্য। আর এই একটা কারণের জন্যই আমি এতদিন তোমার থেকে দূরে ছিলাম, কারণ আমি তোমার বাবার খুনিকে ধরতে চেয়েছিলাম। এই সব কথা শুনে নুয়েল ভেঙে পড়ে। চোখের পানি সে কোনো মতোই থামাতে পারে না। অন্যদিকে মিস্টার চই তার স্ত্রীকে বলে আমি ইচ্ছে করেই জুনের মাকে নিজে থেকে দূরে সরিয়ে দিয়েছিলাম। আমি জানতাম সে গর্ভবতী, তবুও তাকে যেতে দিয়েছিলাম, কারণ একটাই, আমি তোমার সঙ্গে জীবন কাটাতে চেয়েছিলাম। তুমি কোনোদিন এমনটা ভাববে না যে আমি তোমাকে ছেড়ে চলে যাব। এদিকে তাই নুয়েলের সঙ্গে দেখা করে আর বলে আমি সব সময় জুনকে ভুল বুঝেছিলাম, কিন্তু সে এসব করেছে শুধুমাত্র তোমার বাবাকে জাস্টিস দেওয়ার জন্য। আমি সবকিছু জেনেও কিছুই করতে পারিনি, কিন্তু সে করেছে। সে খুব ভালো মানুষ। সে সব শেষে নুয়েলের কাছে একটা সুযোগ চায়, কিন্তু নুয়েল তাকে না বলে দেয় আর সেখান থেকে চলে যায়। এরপর জুন যায় তার বাবার সঙ্গে দেখা করতে, তাকে বাবা বলে ডাকে আর নিজের অসুখের কথা জানায় এবং সেখান থেকে চলে যায়। তার সব কথা শুনে মিস্টার চই ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যেই জুনের অসুখের খবর ছড়িয়ে পড়ে চারদিকে। ভক্তরা তার জন্য দোয়া করে, দ্রুত সুস্থ হওয়ার প্রার্থনা করে। এই সব কিছু দেখে জুন কেঁদে ফেলে। সে বলে আমি জানতামই না মানুষ আমাকে এত বেশি ভালোবাসে। এরপর সে নুয়েলের কাছে যায়। ওরা একসঙ্গে সুন্দর কিছু মুহূর্ত কাটায়। জুন মাথা রাখে নুয়েলের কোলে আর ঘুমিয়ে পড়ে। নুয়েল শুধু চুপচাপ তাকিয়ে থাকে ওর দিকে। এরপরে জুন তার মায়ের কাছে যায়, নিজের অসুখের কথা বলে। এটা শুনে তার মা ভেঙে পড়ে। সে তার চোখের পানি কোনো মতেই থামাতে পারে না। তাকে কাঁদতে দেখে জুনও কাঁদতে শুরু করে। এরপর নুয়েল মিস্টার চোয়ের সঙ্গে দেখা করে আর তাকে সেই ভিডিওটা দেয় যেটা জুন রেকর্ড করেছিল। একবার আপনি আমার বাবাকে জাস্টিস দিতে পারেননি, আশা করি এবার দিতে পারবেন। মিস্টার চোই সেই ভিডিওটা দেখছিল। ঠিক তখনই জুনের মায়ের ফোন আসে। সে বলে আমাদের দেখা করা দরকার। জুনের মা চোয়ের সাথে দেখা করে বলে আপনি তো ভালো ডাক্তারদের চেনেন, জুনকে কি বাঁচানো সম্ভব নয়? আমি জোর করেছিলাম যেন ও লয়ার হয়। আজ সেই কারণে আমার ছেলে এতটা অসুস্থ হয়ে পড়েছে, দয়া করে ওকে বাঁচিয়ে দিন। মিস্টার চই চোখের পানি সামলাতে পারে না আর তার কিছুই করার থাকে না। এরপর জুন নুয়েলকে নিয়ে এক জায়গায় যায়। নুয়েল জিজ্ঞেস করে এটা কোন জায়গা? জুন বলে এটা আমাদের জন্য বানানো জায়গা। ওরা একসঙ্গে বাজার ঘুরে হাসে, আনন্দ করে। ঠিক তখনই মিস্টার চুই জুনকে দেখা করতে ডাকেন, কিন্তু ওই মুহূর্তে জুনের মেমোরি আবার হারিয়ে যায়। সে অদ্ভুতভাবে আচরণ করতে থাকে। চুই এইসব দেখে কান্না করে ফেলে। চুই একা বসে অনেকক্ষণ ভাবতে থাকে। এরপর পুলিশ স্টেশনে গিয়ে সব সত্যটা বলে দেয়। নুয়েলের বাবার অ্যাক্সিডেন্টের কেস নিয়ে যাবতীয় সব সত্য। জুনের এই অবস্থা দেখে ভীষণ রকম পাশচিত্তে ভুগছিল। এইদিকে ইউনান দেশ ছেড়ে পালাতে যাচ্ছিল। তখন পুলিশ এসে তাকে অ্যারেস্ট করে ফেলে। নুয়েল খবরটা শুনে খুব খুশি হয়। এরপর দেখা যায় জুন আর নুয়েল নতুন বাড়িতে থাকে। দুজনে মজা করে হাসি খুশি দিন কাটায়। সব কিছুদিন ঠিকঠাক চলতে থাকে। একদিন জুনের মা ছেলের জন্য খাবার নিয়ে আসে। নুয়েল ওদের একা থাকতে দেয় আর বাইরে চলে আসে। জুন তখন সব ভুলে যায়, এমনকি নিজের মাকেও চিনতে পারে না। সে বলে আমার মাও এমন মজা করে রান্না করতে পারে। এটা দেখে জুনের মা কষ্ট চেপে রাখে। এরপর এক সময় জুনের মেমোরি ফিরে আসে। সে মায়ের হাত ধরে বলে মা, কিছুক্ষণ আগে আমি তোমাকে চিনতে পারিনি, ক্ষমা করে দাও। দুজনে অনেকক্ষণ যাবত ধরে কান্না করে, কথা বলে। জুন আর তার মা অনেকক্ষণ ধরে একে অপরের সাথে গল্প করে, মনের কথা সব ভাগ করে নেয়। মা চলে যাওয়ার পর জুন আর নুয়েল একসাথে অনেকগুলো ছবি তোলে। জুন নুয়েলের কাঁধে মাথা রেখে শুয়ে পড়ে। নুয়েল বলে আমাকে সুন্দর লাগছে না? জুন বলে তুমি এত সুন্দর যে তোমার চোখের দিকে তাকানোর সাহস হয় না আমার। নুয়েল মিষ্টি করে হাসে। কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করে জুন তুমি কি ঘুমিয়ে পড়েছ? কোনো উত্তর আসে না। সে আবার ডাকে
জুন শুনছো? কিন্তু এবারও কোনো সাড়া নেই। নুল ধীরে ধীরে বুঝে যায় জুন আর এই পৃথিবীতে নেই। তার চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। পরের দৃশ্যে দেখা যায় জুনের ম্যানেজার, তার বস আর টিমের সবাই মিলে জুনের শেষ ডকুমেন্টারিটা দেখছিল। সবাই চুপচাপ কান্না করতে থাকে, তার স্মৃতিগুলো মনে করতে থাকে। এদিকে নুল আগের মতোই নিজের কাজ চালিয়ে যায়। একদিন অফিস থেকে বাসায় ফেরার সময় বাস স্টপে দাঁড়িয়ে হঠাৎ তার চোখে পড়ে জুনের একটা পোস্টারের দিকে। সে ধীরে ধীরে তার কাছে গিয়ে বলে, দেখো আজ আমি খুব ভালো কাজ করেছি। এরপর সে পোস্টারটায় হালকা চুমু খায় আর বলে আবার কালকে দেখা হবে। এরই মধ্যে দিয়ে আমাদের এই ড্রামার স্যাড এন্ডিং হয়। তো ড্রামাটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার।